আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা সকল সিনিয়র স্টাফ নার্সদের এবং সকল রেজিস্টার্ড নার্সদের আজকের এই ক্লাসে আজকে আমরা টেকনিক্যালের উপরে 100 প্রশ্ন সলভ করব এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই দেখবেন এবং সবাই আজকের এই ক্লাসটি শেয়ার করে দিবেন। কারণ 100 টেকনিক্যাল প্রশ্নের মধ্যে আপনার পরীক্ষায় কিন্তু অনেকগুলো প্রশ্নই কিন্তু কমন চলে আসবে ইনশাআল্লাহ। ওকে? এবং পাশাপাশি একটু বলে রাখি যে আমাদের সিনিয়র স্টাফ নার্স নিয়োগের স্পেশাল নতুন ব্যাচে কিন্তু আমরা ভর্তি নিচ্ছি এবং এর ক্লাস কিন্তু আগামীকাল থেকে শুরু হবে। সুতরাং আপনারা যারা অনলাইন বা অফলাইনে আমাদের সাথে যুক্ত হতে চান এবং আগামী নিয়োগে একটি সাকসেসফুল রেজাল্ট করতে চান এবং সিনিয়র স্টাফ নার্স হতে চান সরকারিভাবে, তো আপনারা খুব দ্রুত আমাদের গার্ডিয়ানে যোগাযোগ করবেন এবং এবছর যে ৩৫০০ সিনিয়র স্টাফ নার্স সুপারিশপ্রাপ্ত হয়েছে সরকারি, সেখানে প্রায় ১২০০-র বেশি স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে ক্লাস করেছে। সো এটা খুবই একটা খুশির খবর আমাদের জন্য এবং যারা সরকারি চাকরি নিশ্চিত হয়েছে সবাইকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আজকে সবাই একটু আজকে ক্লাসটি শেয়ার করে দেন এবং কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। কেমন? ওকে, সকল বন্ধুদেরকে আজকের এই ক্লাসে শেয়ার করে দেন। যে সকল বন্ধুরা আহ, আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই কে কোথা থেকে আমার সাথে যুক্ত আছে খুব দ্রুত শুরু করব কারণ 100 প্রশ্ন যেহেতু সলভ করতে হবে। সো এর জন্য একটু তাড়াহুড়ো করেই আজকে আমাদের এই কোশ্চেনগুলো শেষ করব। ওকে, আচ্ছা, কে কোথা থেকে যুক্ত আছেন আমাদের সাথে সবাই একটু কমেন্টে জানিয়ে দেবেন। কেমন? কে কোথা থেকে যুক্ত আছেন? কে কোথা থেকে যুক্ত আছেন সবাই একটু কমেন্টে জানান। আর আজকে প্রথম একটি প্রশ্ন আছে, আপনারা সবাই কমেন্ট দিতে থাকেন যেহেতু যেহেতু প্রথম কোশ্চেনটা এখানে অলরেডি স্ক্রিনে আছে, আপনারা অ্যান্সার করতে থাকেন। যেই যুক্ত হয়েছে সবাই অ্যান্সার করতে থাকেন। এমন করে আমরা গুরুত্বপূর্ণ 100টি টেকনিক্যাল নার্সিং টেকনিক্যাল কোশ্চেন আমরা সলভ করবো। কেমন? ওকে, ওকে। সো কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। সবাই আপনারা কে কোথা থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আপনারা সবাই একটু জানিয়ে দিবেন। আর এবং আপনারা কারা কারা ইতিমধ্যে আমাদের স্পেশাল ব্যাচে ভর্তি আছেন তাদেরকে একটু দেখতে চাই কারা কারা আমাদের সিনিয়র স্টাফ নার্স নিয়োগের স্পেশাল অনলাইন বা অফলাইন ব্যাচে ভর্তি আছেন। সবাই সাবিহা সে কিন্তু অলরেডি আমাদের স্টুডেন্ট, নাজমা আছে কক্সবাজার থেকে, রংপুর থেকে আছে, জয়পুরহাট থেকে এবং সকল বন্ধুদেরকে মেনশন করেন। আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে একটা পেয়ার গ্রুপ তৈরি করার জন্য যাদেরকে আপনারা গ্রুপ ডিসকাশন করে পড়তে পারবেন। তো এমন ফ্রেন্ড কারা কারা তৈরি করেছেন এই ২ দিনে আপনারা একটু সবাই কমেন্টে আপনাদের বন্ধুদেরকে নিয়ে আসুন। আপনাদের সকল বন্ধুদেরকে আপনাদের সকল বন্ধুদেরকে আমাদের আজকের এই ক্লাসে নিয়ে আসুন। ওকে, তো যাদের সাথে করে আপনি আপনার পরবর্তী জার্নিটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারেন এবং এর একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়েছিলাম যে আহ, রাজশাহী নার্সিং কলেজের এক ব্যাচের ৮০ জনের ভিতরে ৭০ জন সরকারি চাকরি পেয়েছে। ৭০ জন এই সিনিয়র স্টাফ নার্স হিসেবে সরকারি চাকরিতে নিয়োগ প্রাপ্ত হয়েছে। এর একটাই কারণ, এদের ভিতরে যে কমিউনিকেশন স্কিল, সেই কমিউনিকেশন স্কিল কিন্তু বড় একটা ফ্যাক্ট। ওকে, সো আপনি কখনোই একা একা সফলতা অর্জন করতে পারবেন না। তো আপনাকে সফল হতে হলে আপনাকে অবশ্যই আপনাকে গ্রুপ অফ পিপল অথবা আপনার প্রিয় কিছু মানুষদের নিয়ে কিন্তু সফল হতে হবে। তাহলে আপনি সফলতার স্বাদ এটা একটু ভালো করে বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, সো সকল বন্ধুদেরকে একটু মেনশন করে নিয়ে আসেন যে সকল বন্ধুরা এবছর নার্সিং নিয়োগের জন্য প্রস্তুতি নেবে এবং আজকে যেহেতু আমরা ৩৫০০ ব্যাচে আছি, আমাদের নাজমা অনেকেই কিন্তু ভর্তি আছে। আমাদের এখানে কারা কারা আমাদের অলরেডি ভর্তি হয়ে গেছেন আপনারা একটু সবাই কমেন্টে জানিয়ে দেন। ওকে, কারা কারা। সো আজকে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আপনারা থাকবেন আমাদের আজকের এই ক্লাসে। আশা করি একটা দুর্দান্ত একটা সেশন আমরা কমপ্লিট করব। দেখেন যে প্রথম যে প্রশ্নটা আছে, আজকে যে প্রথম প্রশ্নটা আছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ রক্ত ফুসফুসে পাম্প করে বা কোন প্রকোষ্ঠ থেকে রক্ত বা দূষিত রক্ত আহ, ফুসফুসে কখন যায় রক্ত? দূষিত রক্ত ফুসফুসে যায় কি বিশুদ্ধ হওয়ার জন্য। সো আমরা সবাই জানি যে সুপেরিয়র ভেনা ক্যাভা, আমাদের যে হার্টের যে রাইট অ্যাট্রিয়াম এবং যে রাইট ভেন্ট্রিকল, তো রাইট অ্যাট্রিয়ামে আমাদের হচ্ছে যে সুপেরিয়র ভেনা ক্যাভা এবং ইনফেরিয়র ভেনা ক্যাভা থেকে
হচ্ছে আমাদের দূষিত রক্ত বা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কিন্তু রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। তারপরে হচ্ছে আমাদের ট্রাইকাসপিড বাল্বের মাধ্যমে এটা যায় কোথায়? রাইট রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। ওকে, সো ভেন্ট্রিকল এবং এই লেফট ভেন্ট্রিকল, যেটা লেফট ভেন্ট্রিকল থেকে চলে যায় আমাদের কোথায়? লাংসে চলে যায় বা ফুসফুসে চলে যায়। ওকে, সো কারেক্ট আনসার কি হবে সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। কারেক্ট আনসার হবে কোথায়? ডান, ডান নিলয়। ওকে, কি হবে? ডান নিলয়। এবং কোন আর্টারি বা ভেইনের মাধ্যমে যায় কে কে জানেন? কোন আর্টারি অথবা ভেইনের মাধ্যমে যায় কে কে জানেন? এবং এটা দেখি সেমিলুনার ভালভের মাধ্যমে, তাই না? ওকে, সবাই একটু কমেন্টে জানান। আর আমি একটু শেয়ার করে দিই, সবাই একটু শেয়ার করে দেন আমার মতো আপনাদের যে ফেসবুক গ্রুপ পেজ যার যা আছে সব জায়গায় একটু আপনারা ক্লাসটা শেয়ার করে দেন। হ্যাঁ, ওকে, আপনাদের সবাই আজকে ক্লাসে আমি চাই যে সর্বোচ্চ পরিমাণ শেয়ার এবং সর্বোচ্চ পরিমাণ আজকে যাতে আমাদের রেজিস্টার্ড নার্সরা আজকে যুক্ত হয়। ওকে, তো এই জন্য হচ্ছে সবাই আপনারা আজকে ক্লাসটি শেয়ার করে দিবেন যাতে করে সবাই আজকে ক্লাসে যুক্ত হয়ে যেতে পারে। কেমন? ওকে, আচ্ছা, সো কারেক্ট আনসার হচ্ছে একের কিন্তু হচ্ছে ডান। আচ্ছা, আপনারা সবাই কমেন্ট করতে থাকেন, আমি কারেক্ট আনসার দিয়ে দিচ্ছি। ওকে, আর সবাই শেয়ার করে দেন। আপনারা যারাই আমাদের সাথে যুক্ত আছেন সবাই আজকের এই ক্লাসটি শেয়ার করে দেন সকল বন্ধুদের কাছে যারা সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রস্তুতি গ্রহণ করবে। ওকে, রাইট অ্যাট্রিয়ামের বাংলা কি এবং রাইট ভেন্ট্রিকলের বাংলা কি সবাই একটু কমেন্টে জানান। ওকে, সো আচ্ছা, এটা হচ্ছে কি ডান নিলয় হবে, ডান অলিন্দ না। আপনার হচ্ছে আপনারা সবাই জানেন যে রাইট অ্যাট্রিয়াম থেকে তারপরে হচ্ছে ট্রাইকাসপিড বাল্বের মাধ্যমে যায় হচ্ছে রাইট ভেন্ট্রিকল। আর ভেন্ট্রিকল মানে হচ্ছে নিলয়। ওকে, এই ভেন্ট্রিকল নিলয় থেকে যায় হচ্ছে আমাদের ফুসফুসে চলে যায় অক্সিজেটেড হওয়ার জন্য বা বিশুদ্ধ হওয়ার জন্য। ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের ডান নিলয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা যারা আপনারা কারেক্ট আনসার যে ডান নিলয়। ওকে, কারেক্ট আনসার হচ্ছে আমাদের ডান নিলয়। ওকে, আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি আমাদের 2 নাম্বার যে প্রশ্ন। সিস্টোলিক রক্তচাপ বলতে কি বোঝায়? সিস্টোলিক রক্তচাপ বলতে কি বোঝায়? সবাই একটু কমেন্টে জানান। অপশন আছে হৃৎপিণ্ডের শিথিল অবস্থায় রক্তচাপ, হৃৎপিণ্ডের সংকোচন অবস্থায় রক্তচাপ, ধমনীর প্রসারণ, শিরার চাপ। এটা কারেক্ট আনসার কি হবে সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। সবাই সবার অ্যান্সার দেখতে চাই, সবার অ্যান্সার। সিস্টোলিক রক্তচাপ বলতে কি বোঝায়? ওকে, সো 2 এর অ্যান্সার সবাই করেছেন বি, হৃৎপিণ্ডের, হ্যাঁ, হৃৎপিণ্ডের সংকোচন অবস্থায় রক্তচাপ। ইয়েস, যারা যারা অ্যান্সার বি দিয়েছেন সাবিকুন নাহার সবাইকে অসংখ্য ধন্যবাদ। সিস্টোলিক এবং ডায়াস্টোলিক। ওকে, সিস্টোলিক মানে হচ্ছে সংকোচন আর ডায়াস্টোলিক মানে কি? প্রসারণ। ওকে, আচ্ছা, সো কারেক্ট আনসার বি। সো যারা যারা কারেক্ট আনসার বি দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ক্লাসটা শেয়ার করে দিবেন। এবং যারা যারা আমাদের অলরেডি আমাদের সিনিয়র স্টাফ নার্সের নিয়োগের স্পেশাল ব্যাচে যারা ভর্তি হয়েছেন আপনাদের জন্য আগামী কালকে হচ্ছে আমাদের কি ওরিয়েন্টেশন ক্লাস লাইভ। এই ওরিয়েন্টেশন ক্লাসে আমরা সবার মতামত নিব, সবাই লাইভে থাকবেন, সেখানে আমরা সবার ওপিনিয়ন নিব, আমরা আমাদের ওপিনিয়ন শেয়ার করব, বিগত সালে যারা আমাদের এখান থেকে সফল হয়েছে তাদের কিছু ওপিনিয়ন আপনাদের থাকবে। তো সবকিছু মিলে কালকের
আমাদের একটা যে ওপেনিং সেরিমনি যেটা হবে আমাদের নতুন ব্যাচের, সেটা হচ্ছে রাত 10টায় আমাদের শুরু হবে। সো আপনারা যারা এখনো ভর্তি হন নাই, খুব দ্রুত কালকের ওই ওরিয়েন্টেশন ক্লাসের আগ পর্যন্ত যে ভর্তির সুযোগ আছে, সেখানে আপনারা সবাই দ্রুত অনলাইনে বা অফলাইনে ভর্তি হয়ে যান। ওকে, আচ্ছা। সো 3 নম্বরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, করোনারি আর্টারি ব্লক হলে কি হয়? করোনারি আর্টারি ব্লক হলে কি হয়? সবাই কমেন্টে জানান, করোনারি আর্টারি ব্লক হলে কি হয়? ওকে, সবাই একটু কমেন্টে জানিয়ে দেন, করোনারি আর্টারি ব্লক হলে কি হয়? ওকে, করোনারি আর্টারি ব্লক হলে কি হয়? স্ট্রোক, স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি ফেইলিওর, ফুসফুসে রক্তক্ষরণ। এটা কারেক্ট অ্যান্সার কি হবে? আপনারা কে কে জানেন সবাই কমেন্টে জানিয়ে দেন। আপনাদের সবার কমেন্ট আমি দেখতে চাই। যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, প্রায় 150 জনের মতো, এবং আমি 150টা শেয়ার আজকে চাই। 150টা, সরি, 150 দুগুণে 300 শেয়ার আজকে চাই। সো কারা কারা ক্লাসটা শেয়ার করেছেন তা আপনারা একটু সবাই কমেন্টে জানিয়ে দেন। হ্যাঁ, ওকে। তো করোনারি আর্টারি ব্লক হলে কি হয়? হার্ট অ্যাটাক হয়। কি হয়? হার্ট অ্যাটাক। করোনারি আর্টারি ব্লক হলে কি হয়? হার্ট অ্যাটাক। ওকে, আচ্ছা। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন। স্ট্রোক হয় কিন্তু ব্রেইনে, ব্রেইনে হয় স্ট্রোক, আর হার্টে হয় অ্যাটাক। ওকে, আচ্ছা। চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। দেখেন, ইসিজি কোন রোগ নির্ণয়ে ব্যবহৃত হয়? ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি রোগ, লিভার সিরোসিস। সবাই দ্রুত অ্যান্সার করুন, দ্রুত। সবাই 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 দ্রুত অ্যান্সার করতে থাকুন যে ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইসিজির ফুল মিনিং অনেক সময় আসে। ইলেকট্রোকার্ডিওগ্রাম কোন রোগ নির্ণয়ে ব্যবহৃত হয়? ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি রোগ, লিভার সিরোসিস। ইয়েস, কারেক্ট অ্যান্সার হচ্ছে হৃদরোগ। ইসিজি লিড কয়টা? সবাই একটু কমেন্টে জানান, ইসিজি লিড কয়টি? ঠিক আছে, ইসিজি লিড কয়টি? ইসিজি লিড কয়টি? সবাই একটু কমেন্টে জানান। আপনারা কে কে জানেন অ্যাপিকাল পালস কোথায় পাওয়া যায়? অ্যাপিকাল পালস হার্টে পাওয়া যায়, তাই না? অ্যাপিকাল পালস। ওকে, আচ্ছা। চলে যাচ্ছি 12টি। ইয়েস, কারেক্ট আনসার আছে 12টি লিড। থ্যাংক ইউ সো মাচ। চলে যাচ্ছি পরের প্রশ্ন। দেখেন, নিচের কোনটি উচ্চ রক্তচাপের কারণ নয়? নিচের কোনটি উচ্চ রক্তচাপের কারণ নয়? আমি সবার শেয়ার চাচ্ছি, আজকে ক্লাসটা সবার শেয়ার চাচ্ছি, এবং সকল বন্ধুদেরকে আমি এর আগে বলেছিলাম যে আপনি যদি বন্ধু তৈরি করতে না পারেন পড়ার জন্য, তাহলে কিন্তু সফল হওয়াটা আপনার জন্য অনেক বেশি কঠিন হবে। আর আপনি যদি একজন ভালো বন্ধু তৈরি করতে পারেন আপনার পড়ার জন্য, আপনার একটা ভালো পেয়ার গ্রুপ তৈরি হয়, তাহলে কিন্তু আপনার জন্য সফলতা হবে কি অর্ধেক কষ্ট কমে যাবে। ওকে, সো যখন দুইজন শেয়ার করে পড়বেন সবকিছু, দেখবেন যে আপনার সফলতা সবার চেয়ে আগে আপনি অর্জন করতে পারবেন। এখন দেখেন, নিচের কোন উচ্চ রক্তচাপের কারণে? লবণাক্ত খাবার, ধূমপান, নিয়মিত ব্যায়াম, স্থূলতা। ওকে, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে উচ্চ নিচের কোনটি উচ্চ রক্তচাপের কারণ নয়? সেটা হচ্ছে কি সি, সি নাম্বার, নিয়মিত ব্যায়াম। আপনারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের আপনার সঠিক উত্তরগুলো কিন্তু খুব সুন্দর করে আপনারা ওকে, আপনারা কিন্তু খুব সুন্দর করে দিতে পারছেন। ওকে, তো এই জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, এখন চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। শ্বাস প্রশ্বাসের প্রধান অঙ্গ কোনটি? শ্বাস প্রশ্বাসের প্রধান অঙ্গ কোনটি? শ্বাস প্রশ্বাসের প্রধান অঙ্গ কোনটি?
সবাই একটু কমেন্টে জানান দ্রুত গতিতে সবাই অ্যান্সার দিবেন। 100 প্রশ্ন সলভ করবো আপনাদের নিয়ে, মাত্র 6 নাম্বার প্রশ্ন অ্যান্সার করতেছি। 100 প্রশ্ন আছে হাতে, 100 প্রশ্ন আমরা সলভ করব। সাথে যাচ্ছি আপনাদের সবাইকে এবং আপনাদের বন্ধুদেরকে। সবাই শেয়ার করে দেন আজকের ক্লাসটি, কারা কারা শেয়ার করেনি তাদেরকেও দেখতে চাই কারা কারা। সো অবশ্যই মনে করবো, শেয়ার করলে কৃতজ্ঞ মনে করবো। ওকে, অবশ্যই আপনারা আজকে আমাদের এই ক্লাসটি শেয়ার করে দিবেন। ওকে, আজকে নার্সিং টেকনিক্যালে আজকে এই ক্লাসে সবাইকে স্বাগতম। আপনারা যারা যারা যুক্ত হয়েছেন আমাদের ক্লাসে, এবং আজকে আমরা 100 প্রশ্ন সলভ করছি এবং এখানে আমাদের সকল রেজিস্টার্ড নার্সরা যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেবে তারা অংশগ্রহণ করছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শ্বাস প্রশ্বাসের প্রধান অঙ্গ কোনটি? দেখেন, ফুসফুস, কারেক্ট আনসার দিয়েছে ফুসফুস। আপনাদের টেকনিক্যালে কিন্তু একটু ক্রিটিক্যাল, একটু সহজ এই টাইপের প্রশ্ন হবে আর কি। তো আপনারা সবসময় প্র্যাকটিসের উপরে থাকতে হবে এবং আমরা চাই এই প্র্যাকটিসগুলো আমরা আপনাদের সবসময় পাশে থাকতে চাই এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ওকে, আপনারা সবাই শেয়ার করে দিবেন আজকের এই ক্লাসটি। ওকে, এবং আমাদের অনলাইন অফলাইন ব্যাচে, আমাদের নতুন ব্যাচে আমাদের ভর্তি ক্লাস শুরু হবে কালকে থেকে। কালকে রাত 10টায় আমাদের ওরিয়েন্টেশন ক্লাস অনলাইন ব্যাচের। বাংলাদেশের যে কোনো জায়গায় বসে যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন। ওকে, আচ্ছা, ফুসফুসের কভারিং নাম হচ্ছে কিন্তু প্লুরা। ওকে, ফুসফুসের কভারিং এর নাম হচ্ছে প্লুরা। আর এই ফুসফুসে যদি পানি জমে সেটাকে বলে প্লুরাল ইফিউশন। সেটাকে কি বলে? প্লুরাল ইফিউশন। ওকে, প্লুরাল ইফিউশন। ওকে, চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। দেখেন, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় কোথায় হয়? অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় কোথায় হয়, মানে কোথায় হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ হয়? গ্যাস এক্সচেঞ্জ কোথায় হয়? হার্ট থেকে যখন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত লাংসে চলে যায় এবং লাংস থেকে অক্সিজেন যখন সেখান থেকে আমাদের বিনিময় হয়। ওকে, সো এটাকে বলে যে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বিনিময় কোথায় হয়? দেখেন, ট্রাকিয়া, এটা হচ্ছে ট্রাকিয়া আমাদের। ওকে, এটা হচ্ছে ট্রাকিয়া। তারপর আছে ব্রোঙ্কাস, ঠিক আছে, ব্রোঙ্কাস, অ্যালভিওলাই ও ল্যারিংস। ওকে, ল্যারিংস এগুলো তো হচ্ছে আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্টে। আমাদের ট্রাকিয়ার উপরে যে পার্টগুলো আছে, মাউথ, ল্যারিংস, ফ্যারিংস, এগুলো হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে হচ্ছে আমাদের এই যে ট্রাকিয়া, ব্রোঙ্কাস, অ্যালভিওলাই, এগুলো সব হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। ওকে, সো এই যে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড কিন্তু গ্যাস এক্সচেঞ্জ করে কোথায়? অ্যালভিওলাই। ক্লিয়ার? সো কারেক্ট আনসার হচ্ছে কি? আপনারা যারা যারা কারেক্ট আনসার দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তরগুলো দেওয়ার জন্য। এভাবে যদি আপনারা কন্টিনিউয়াস লেখাপড়াগুলো চালাই যেতে পারেন, ইনশাল্লাহ সফলতা আপনাদের কখনোই হতাশ করবে না। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ কারেক্ট আনসার করার জন্য। ওকে, চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্নটি আছে, 8 নম্বর প্রশ্ন। সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সিওপিডি অথবা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের প্রধান কারণ কোনটি? প্রধান কারণ কোনটি? এর প্রধান কারণ কোনটি? সবাই কমেন্টে জানান। আপনাদের সকলের কাছ থেকে সঠিক উত্তরগুলো আমরা আশা করছি। আপনারা সবাই সঠিক উত্তর দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আজকের এই ক্লাসটি যাতে হচ্ছে সবার জন্য উপকৃত হন আপনারা, এই এটাই কামনা করছি সবার জন্য। ইয়েস, অলরেডি কিন্তু কারেক্ট। সিওপিডির প্রধান কারণ কি? 1 নম্বরে আছে হচ্ছে ব্যায়াম, 2 নম্বরে আছে ধূমপান, 3 নম্বরে ভিটামিনের অভাব, ডি নম্বরে হচ্ছে উচ্চ রক্তচাপ। তো সবাই কারেক্ট আনসার দেন। সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের প্রধান কারণ কি? ইয়েস, সবাই কিন্তু অ্যান্সার করেছেন স্মোকিং বা ধূমপান। ইয়েস, রাইট অ্যান্সার হচ্ছে স্মোকিং অথবা ধূমপান। ওকে, এই লাং ক্যান্সারের অন্যতম একটা কারণ হচ্ছে, যদি পরীক্ষায় আসতো যে সিওপিডির পরিবর্তে যে লাং ক্যান্সারের অন্যতম প্রধান কারণ কি, সেটা হচ্ছে কিন্তু ধূমপান। সঠিক অ্যান্সার করার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি গার্ডিয়ান নার্সিং নিউ কোচিং এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। চলে যাচ্ছি পরের প্রশ্ন। অ্যাজমা আক্রমণের সময় কি হয়? অ্যাজমা যখন অ্যাটাক করে, অ্যাজমা অ্যাটাকের সময় কি হয়? শ্বাসনালী প্রসারিত হয়, শ্বাসনালী সংকুচিত হয়, ফুসফুস ফেটে যায়, হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। সবাই দ্রুত অ্যান্সার করুন। আর আপনাদের বারবার বলতেছি, আপনারা খুব ভালো একটা
পেয়ার গ্রুপ তৈরি করুন, আপনার খুব ভালো একটা ফ্রেন্ড সার্কেল তৈরি করুন, যারা সব সময় আপনাদের শুধু স্টাডি করবেন, আপনাদের মধ্যে আলোচনা হবেই শুধু লেখাপড়া নিয়ে, এমন একটা গ্রুপ অফ ফ্রেন্ডস আপনারা তৈরি করুন, অথবা একজন ফ্রেন্ডস তৈরি করুন, আপনারা দুইজন মিলে একটা গ্রুপ করুন, দেখবেন এই দুইজনই আপনারা সরকারি চাকরিতে চান্স পাবেন। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, দুইজন বন্ধু যদি কমিটমেন্ট করেন যে আমরা আজকে থেকে পড়ালেখা খুব ভালো করে স্টার্ট করব, দুইজনে শেয়ার করে পড়বো, তাহলে কিন্তু পড়ালেখাটা অনেক ফাস্ট হয়ে যাবে। দেখবেন এক বন্ধু যদি কোনো কারণে পিছিয়ে পড়ে, অন্য বন্ধু কিন্তু আপনাকে টেনে তুলবে। ওকে, সো ভালো বন্ধুর প্রয়োজন আছে। হ্যাঁ, সফলতার ক্ষেত্রে, বিশেষ করে চাকরির সফলতার ক্ষেত্রে অবশ্যই একজন ভালো বন্ধুর দরকার আছে। আর আমাদের যে সিনিয়র স্টাফ নার্স নিয়োগের যে নতুন ব্যাচটি আমরা কালকে থেকে শুরু হচ্ছে, সো আপনারা যারা ভর্তি হবেন আমাদের নিচে যে স্ক্রলে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন 01722177071। আর কোর্স ফিটা অনলাইনে মাত্র কম, এটা হচ্ছে মাত্র 2500 টাকা। কেমন? সো 5 থেকে 6 মাসের কোর্স, ইনশাল্লাহ আশা করি আমাদের এখানে শতভাগ স্টুডেন্ট আপনারা সফল হবেন। ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে কি, অ্যাজমা আক্রমণের সময় কি হয়? শ্বাসনালী সংকুচিত হয়। ওকে, শ্বাসনালী সংকুচিত হয়। ওকে, আচ্ছা চলে যাচ্ছি পরের প্রশ্ন। আমাদের 10 নম্বর প্রশ্ন, পালস অক্সিমিটার দিয়ে কি মাপা হয়? পালস অক্সিমিটার দিয়ে কি মাপা হয়? রক্তচাপ, অক্সিজেন স্যাচুরেশন, হৃদস্পন্দন, শরীরের তাপমাত্রা। পালস অক্সিমিটার দিয়ে কি মাপা হয়? সবাই আজকের ক্লাসটি শেয়ার করে দিবেন। আমাদের আজকের এই ক্লাসে আপনারা যে সকল সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফরা আমাদের সাথে যুক্ত আছেন, কে কোন আমাদের মিডওয়াইফরা কতজন যুক্ত আছেন আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন। এবং এই সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফের নিয়োগের জন্য বিশেষ করে প্রিলিমিনারি, আপনি যদি প্রিলিমিনারি ভালো করে যদি প্রস্তুতি নেন, আপনার রিটেনের জন্য কিন্তু আর টেনশন করতে হবে না। কিন্তু আমরা যে কাজটা উল্টো করি সব সময়, সেটা হচ্ছে যে প্রিলিমিনারি গুরুত্ব দিয়ে পড়ি না, শুধুমাত্র মুখস্থ করে পড়ে যাই, যেটার জন্য হচ্ছে আমাদের পিলিতে খারাপ হয়, আর রিটেন তো তখন মাথার উপরে অনেক বেশি চাপ মনে হয়। কেমন? ওকে, অক্সিজেন স্যাচুরেশন, হ্যাঁ, পেরিফেরাল অক্সিজেন স্যাচুরেশন, পেরিফেরাল অক্সিজেন স্যাচুরেশন, আমরা এই পালস অক্সিমিটারের মাধ্যমে পেরিফেরাল অক্সিজেন স্যাচুরেশন মাপি। কেমন? সঠিক উত্তর দিয়েছেন যারা, সবাইকে আবারও জানাচ্ছি ধন্যবাদ। ওকে, আচ্ছা যারা যারা কারেক্ট আনসার দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলে যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখেন, মস্তিষ্কের কোন অংশ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে? ঠিক আছে, সবাই কমেন্টে জানিয়ে দেন, সবাই কারেক্ট আনসার, সবাই। সবাই সবাই আপনারা কমেন্টে জানিয়ে দেন। ওকে, কারেক্ট আনসার দেখতে যাচ্ছি যে আপনারা, ওকে এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের, ইয়েস কারেক্ট আনসার মেডুলা। আমাদের ভর্তি কত টাকা? আমাদের রায়হান কমেন্ট করেছে যে ভর্তি কত টাকা? আমাদের মাত্র 2500 টাকা, মাত্র 2500 টাকা বা 2500 টাকা। আপনারা কারা কারা আমাদের কালকে যে ফার্স্ট ক্লাস হচ্ছে ওরিয়েন্টেশনে কারা কারা অংশগ্রহণ করতে চান, বা কারা কারা আমাদের এই সিনিয়র স্টাফ নার্স নিয়োগের স্পেশাল ব্যাচে ভর্তি হতে চান? কারণ আপনারা সবাই জানেন যে 3500 নিয়োগ আসবে। 3500 কত? 3500 নিয়োগ আসবে এই নিয়োগটা হওয়ার সাথে সাথেই। সো নিয়োগের তো এই বর্তমান নিয়োগের ভাইবা তো শেষ হয়ে গেল অলরেডি। সো আর মাত্র পোস্টিং হয়ে যাবে শীঘ্রই, আশা করি উইদিন 1 মান্থ। এরপরে দেখবেন যে হুট করে সার্কুলার চলে আসবে, কিন্তু সময় পাবেন না। সার্কুলার আসলে কিন্তু আর সময় পাবেন না। অনেকেই একটা কাজ সবসময় ভুল করে, যে বিজ্ঞপ্তি দিলে আমরা পড়তে বসবো। এবার যারা পরীক্ষায় সফল হইতে পারেন না বা চাকরি পান নাই, আপনারা কিন্তু এই বিষয়টা জানেন যে এই একটাই ভুল ছিল আপনাদের, যে প্রস্তুতির অভাব ছিল, কারণ সময় পান নাই। তো সবাই মনে করছেন যে দূর এখন পরে কি হবে, আগে সার্কুলার দেখ তারপরে পড়বো, কিন্তু সময় পান না। কারণ একটা প্রিলিমিনারির জন্য প্রস্তুতি নিতে হলে কমপক্ষে 6 মাসের প্রস্তুতি ধরে, কত মাস? 6 মান্থ আপনাকে ডেডিকেটলি স্টাডি করতে হবে। এর কম যদি হয় তাহলে কিন্তু ভালো করার সম্ভাবনা নাই। ওকে, সো এই জন্য এখন থেকেই আপনাকে প্রস্তুতি নিতে হবে, এখন থেকেই। ঠিক আছে, এখন থেকেই। সো মেডুলা অবলাঙ্গাটা হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, মেডুলা অবলাঙ্গাটা আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে। কেমন? ওকে,
আচ্ছা, তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের যে পরের প্রশ্ন। ওকে, সো আমাদের পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, স্ট্রোকের প্রধান কারণ কি? স্ট্রোক মানে ব্রেইন স্ট্রোকের প্রধান কারণ কি? মস্তিষ্কের রক্তক্ষরণ বা রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাওয়া, ফুসফুসে সংক্রমণ, হৃৎপিণ্ডের গতি কমে যাওয়া, কিডনি ফেইলিওর। স্ট্রোকের প্রধান কারণ কোনটি? ভাইয়া আগের হ্যাঁ 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 জি, আগের ব্যাচে আপনারা যারা ছিলেন সেখান থেকে আমরা হচ্ছে আপনাদেরকে নতুন ব্যাচে সবাইকে নিয়ে আসবো, কেমন? ওকে, সো ওই গ্রুপটাতেই তো নতুন করে আমাদের ক্লাসগুলো হবে, সবকিছু লেকচার 1 থেকে শুরু হচ্ছে। সো কালকে আমরা একটা ওরিয়েন্টেশন ক্লাস হবে রাত 10টায়। সো যারা যারা ভর্তি আছেন আমাদের এই ব্যাচে এবং যারা নতুন নতুন যারা ভর্তি হতে চাচ্ছেন, আগামীকালকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। সো ফার্স্ট ক্লাসে সবাই ট্রাই করবেন অ্যাটেন্ড করার জন্য। ওকে, আর আমাদের কোর্স যেহেতু মাত্র 2500 টাকা, সো মনে হয় না এটা বিয়ার করা আপনাদের জন্য অনেক বেশি কঠিন হবে, বাট টাকাটা মেইন ফ্যাক্ট না। আপনি সবসময় প্রস্তুতির উপরে যদি থাকেন, বা শিক্ষকের গাইডলাইন খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা সবাই জানেন যে আপনাকে খুব দুইটা সাবজেক্ট খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে যদি চাকরি পেতে হয়। একটা হলো বাংলা, একটা হলো ইংলিশ। এটা আপনি মুখস্থ করে কখনোই পারবেন না, আপনি যত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হন না কেন। ঠিক আছে, বাংলা এবং ইংলিশ আপনাকে কোনো না কোনো এক্সপার্টের পরামর্শ নিতেই হবে। আপনি মুখস্থ করে কখনোই এখানে সফল হওয়া সম্ভব না। হয়তো 1%, 2% আর 5% স্টুডেন্ট এখান থেকে এখানে ভালো করতে পারে উইদাউট এনি সাজেশন অর উইদাউট এনি প্রিপারেশন, বাট বাকিদেরকে কিন্তু কারো না কারো হেল্প নিতে হবে। আর আমরা আছি এজন্য আপনাদের পাশে। সো দেখেন, স্ট্রোকের প্রধান কারণ হচ্ছে মস্তিষ্কের রক্তক্ষরণ। মস্তিষ্কে যদি রক্তক্ষরণ হয়, মস্তিষ্কে যদি রক্তক্ষরণ হয়, তখন কি হয়? ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেড়ে যায়। কি বেড়ে যায়? ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেড়ে যায়। ওকে, বা রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। মস্তিষ্কের রক্তক্ষরণ হয়ে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। সো কারেক্ট আনসার আছে স্ট্রোকের প্রধান কারণ মস্তিষ্কের রক্তক্ষরণ বা রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। ওকে, আচ্ছা, সো আরেকটা চলে যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, আর এই যদি ব্রেন স্ট্রোক হয় তখন কি করতে হয়? মাথা একটু উপরের দিকে রাখতে হয়, তাই না? ওকে, আচ্ছা, চলো কি পার্কিনসন্স রোগে কোন নিউরোট্রান্সমিটারের ঘাটতি হয়? পার্কিনসন্স রোগে কোন নিউরোট্রান্সমিটারের ঘাটতি হয়? সেরোটোনিন, ডোপামিন, অ্যাড্রেনালিন, অ্যান্ড্রোনোফিল। সবাই একটু দ্রুত কমেন্টে জানান। সবাই, সবার কাছ থেকে গুরুত্বপূর্ণ মতামত আশা করছি, সবার কাছ থেকে গুরুত্বপূর্ণ। ওকে, সবাই আনসার করতে থাকেন সবাই। ওকে, আমাদের অলরেডি 272 জন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন। সবাই এই ক্লাসটি শেয়ার করবেন, সবাই, এবং সবাই বন্ধুদেরকে মেনশন করবেন। আপনাদের সকল বন্ধুদের মেনশন করবেন। সো পার্কিনসন ইজ যে পার্কিনসন রোগে কোন, এটা ডোপামিন। ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে ডোপামিন। ডোপামিন, কারেক্ট আনসার হচ্ছে ডোপামিন। ওকে, পার্কিনসন রোগে যে কোন নিউরোট্রান্সমিটারের ঘাটতি হয় সেটা হচ্ছে ডোপামিন। ওকে, সো আজকে আমরা যেহেতু অনেকগুলো প্রশ্ন সলভ করি, জন্য ব্যাখ্যা দিচ্ছি না। আজকে শুধুমাত্র আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শুধু সলভ করে দিচ্ছি। ওকে, আচ্ছা, আর অনেকেই আপনারা কমেন্ট করেছেন যে আমাদের সিনিয়র স্টাফ নার্স নিয়োগের ভর্তি ফিটা কত? এটা হচ্ছে মাত্র 2500 টাকা অনলাইন ফি। এটা 5 থেকে 6 মাসের কোর্স। যদি দেখি আমরা কোনো কারণে পরীক্ষা একটু আর্লিয়েস্ট হচ্ছে বা একটু তাড়াতাড়ি হচ্ছে, সেক্ষেত্রে আমাদের ক্লাসের পরিমাণ বেড়ে যাবে এবং আমরা আপনাদেরকে একবারে পূর্ণাঙ্গ প্রস্তুতি ইনশাল্লাহ এখান থেকে করাবো। ওকে, আচ্ছা, সো ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে ডোপামিন। ওকে, কারেক্ট আনসার হচ্ছে ডোপামিন। ওকে, ডোপামিন কি হচ্ছে? যে নিউরোট্রান্সমিটার। ওকে, চলেছি পরের প্রশ্ন। এপিলেপসি বা মৃগী রোগ কি ধরনের রোগ? এপিলেপসি বা মৃগী রোগ কি ধরনের রোগ? হৃদরোগ, স্নায়ুবিক রোগ, শ্বাসতন্ত্রের রোগ, কিডনি রোগ। সবাই কমেন্টে জানান। এপিলেপসি,
ওকে, সো এটা হচ্ছে কি স্নায়বিক রোগ। ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে স্নায়বিক। 842 জনের এক্সাম কখন? এটা আরো হয়তো 2-1 মাস সময় লাগতে পারে। ওকে, ওটা তো জনপ্রশাসন মন্ত্রণালয় 842 জন, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে 3,500 সার্কুলার হবে। ডাক্তার নিয়োগ হবে মনে হয় 5,000, আর নার্স হবে 3,500। ওকে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি বাংলাদেশে বর্তমানে সিনিয়র স্টাফ নার্স রেজিস্টার্ড প্রাইভেট, যারা প্রাইভেট সেক্টরে যাদের গভর্নমেন্ট জব হয় না এমন আছে প্রায় 50,000, প্রায় 50,000। সুতরাং সার্কুলার যে যতই দেখ না কেন আপনাকে 50,000 স্টুডেন্টের সাথে ফাইট করতে হবে। মনে রাখতে হবে আপনি যে মাঠে আছেন সেই মাঠে 50,000 স্টুডেন্ট আছে, সেখান থেকে 3,500 জন টিকবে, বাকিরা সবাই আউট হয়ে যাবে। সো এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কোন দলে থাকবেন। সবাই একটু কমেন্টে জানান আপনি কোন দলে থাকতে চান, 3,500 দলে নাকি বাকি যে 46,500 এদের সাথে। সবাই একটু কমেন্টে জানান আপনি কোন দলে থাকতে চান, কোন দলে থাকতে চান, 3500 দলে নাকি 46,000 দলে। সবাই একটু কমেন্টে জানান যে আপনাদের মনোবাসনা কি বা আপনাদের ইচ্ছা কি। সবসময় মনে রাখবেন আপনার ইচ্ছা অনুযায়ী আপনার ফলাফল নির্ধারিত হবে। আপনি যদি এখন থেকেই নিয়ত করেন যে ভালো কিছু, যে আমার জব পেতেই হবে যেভাবে হোক, যদি 1,00,000 হয়, ক্যান্ডিডেট যদি 1,00,000 হয়, আমি এর মধ্যে জব কনফার্ম করব, এই ধরনের যদি আপনার এই মনোবল থাকে বা এই ধরনের যদি আপনি এখন থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হন, তাহলে পরীক্ষা ভালো করতে পারবেন, আদারওয়াইজ সম্ভব না। ওকে, চলে আসছি পরের প্রশ্ন। আচ্ছা, এটা কারেক্ট আনসার হচ্ছে কিন্তু স্নায়বিক রোগ। স্নায়বিক রোগ। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। আর হ্যাঁ, অনেকে আনসার করেছেন যে সেলিম সবাই 3500 দলে থাকতে হবে। আপনার মোটিভটা থাকতে হবে যে আপনি সবসময় সফলতার দলে থাকবেন, সফলদের কাতারে থাকতে চান। ঠিক আছে, যদি কখনো মনে করেন না আমাকে দিয়ে হবে না, সম্ভব না কোনো কারণে, তাহলে কিন্তু একেবারেই সত্যি সত্যি সম্ভব না। কারণ হচ্ছে আপনি এত হাজার হাজার ক্যান্ডিডেটের মাঝে আপনি এই সাকসেসের দলে আসবেন, মানে আপনার এখন থেকেই মনোবল থাকতে হবে। যদি কারো মনে বিন্দু মাত্র যদি কোনো থাকে, দুর্বলতা থাকে, দুর্বলতা কখন থাকে? যখন আপনার প্রস্তুতি ভালো থাকে না, তখন থাকে দুর্বলতা। কারণ আপনি জানেন না পরীক্ষায় কোথা থেকে প্রশ্ন আসবে। আপনি পরীক্ষার আগের দিন খুঁজেন সাজেশন, যে আমার 200 প্রশ্নের একটা সাজেশন দরকার। ওকে, এটা হলে হবে না। আপনার টার্গেট থাকবে প্রশ্ন যেখান থেকে আসুক আমি চান্স পাবোই, এই ধরনের আপনাকে নিজেকে, ঠিক আছে, আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে। সেই কনফিডেন্স লেভেল আপনাকে অর্জন করতে হবে যে প্রশ্ন যেখান থেকেই হোক আমি অ্যান্সার করতে পারবো। এটা হচ্ছে আপনার কনফিডেন্স লেভেল, এই পর্যন্ত আপনাকে যাইতে হবে। যতদিন না পর্যন্ত আপনি এই কনফিডেন্স লেভেল অর্জন না করতে পারবেন, ততদিন পর্যন্ত আপনি চাকরির জন্য প্রস্তুত না, চাকরির পরীক্ষার জন্য প্রস্তুত না। সো আপনি আজকেই নিজেকে কোশ্চেন করবেন যে প্রশ্ন যেখান থেকে হোক আপনি অ্যান্সার করতে পারবেন কি পারবেন না। সো যতদিন না পর্যন্ত এই কনফিডেন্স না আসবে, ততদিন পর্যন্ত হার্ড অ্যান্ড সোল ট্রাই করবেন। কিন্তু আমি মনে করি আপনারা যদি খুব ভালো করে একদম যে সাবজেক্টগুলোতে আপনাদের কঠিন বা আপনি দুর্বল আছেন, সেগুলো একটু ভালোভাবে যদি ভালো করে প্রস্তুতি নেন, কোনো টিচারের কোনো দক্ষ কোনো টিচারের গাইডলাইন নেন, সেখান থেকে আপনার যে দুর্বলতা সেটা যদি আপনি করে স্ট্রং হন আস্তে আস্তে ওই সাবজেক্টে, তাহলে কিন্তু আপনার এই কনফিডেন্স লেভেল আসবে। ওকে, আশা করি ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আর এই লক্ষ্যেই হচ্ছে আমাদের বাংলাদেশের যে সর্বোচ্চ এক্সপার্ট যে টিম আছে টিচারদের, তাদের সমন্বয়ে আমাদের ইনশাআল্লাহ কালকে থেকে নতুন সিনিয়র স্টাফ নার্স ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে, এবং আশা করি এখান থেকে আপনারা সর্বোচ্চ সাপোর্ট পাবেন এবং আপনাদের নিজেদেরকে সর্বোচ্চ পরিমাণ প্রস্তুতি এখান থেকে নিতে পারবেন। ওকে, আচ্ছা, সো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। পাকিস্তানিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রধান কাজ কি? সবাই দ্রুত কমেন্ট জানান। আমাদের একজন কমেন্ট করেছে, স্যার 6 মান্থের জন্য টোটাল কত টাকা দিতে হবে? মাত্র 2500 টাকা, বেশি টাকা না। আপনি 6 মাস যদি হিসাব করেন যে 2500 টাকা, তাহলে মাসে পরে মাত্র 400 টাকা। একজন ক্লাস 5 এর স্টুডেন্ট যদি 3 সাবজেক্ট প্রাইভেট করে, তাও মাসে লাগে হচ্ছে 5,000 টাকা। আপনারা সবাই জানেন, কিন্তু এটা আপনাদের জন্য আসলে ভালো লাগে, এবং আমাদের টিচাররা যেহেতু মানে কম পেমেন্টেই তারা মোটামুটি আপনাদেরকে ভালো সার্ভিস দিয়ে থাকে, এই জন্য আসলে সম্ভব। ওকে, সো একেবারেই কম খরচ। একজন একজন এই লেভেলে এসে একজন 10ম গ্রেডের একটা নিয়োগ পাওয়ার জন্য, ওকে, সো 10ম গ্রেডের একটা নিয়োগ পাওয়ার জন্য মাত্র 2,500 টাকা দিয়ে একটা পূর্ণাঙ্গ কোর্স পাওয়া, এটা সত্যি একটা
ভাগ্যের বিষয় আমি মনে করি আর কি। ওকে, সো আপনারা যারা ভর্তি হবেন খুব দ্রুত, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যেহেতু কালকে আমাদের শুরু হচ্ছে ব্যাচ, নতুন ব্যাচ, আর সামনে সার্কুলার বর্তমানে একটা আছে 842 জন, আর একটা 35 সার্কুলার হবে ইনশাল্লাহ। সুতরাং প্রস্তুতি আপনাকে নিতে হবে এখন থেকেই। ওকে, সো আপনি কিন্তু পরীক্ষার সার্কুলার দিয়ে দিলে কিন্তু আর প্রস্তুতি নেওয়ার সময় পাবেন না। ওকে, কারণ পিএসসি নিয়োগ আপনারা জানেন যে দ্রুত সময়ের মধ্যে হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা 15 নাম্বার অ্যান্সার দেয়নি। ওহো, আচ্ছা সরি, আচ্ছা ওটা একটু পরে পড়তে পড়ো না। পাকিস্তালিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রধান কাজ হচ্ছে, সবাই বলেছে সবগুলো খাদ্য পরিপাক, ব্যাকটেরিয়া ধ্বংস করা। ওকে, 15 নম্বর প্রশ্ন হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আমাদের কত নম্বর প্রশ্ন, 16 নম্বরে চলে আসি, সরি। আচ্ছা ইয়েস, সবগুলো আমাদের পাকিস্তানিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রধান কাজ হচ্ছে খাদ্য পরিপাক করা, ব্যাকটেরিয়া ধ্বংস করা, এনজাইম গুলোকে সক্রিয় করা। ওকে, যদি পরীক্ষায় এখান থেকে মনে করেন যে একটা শুধু কারেক্ট আনসার থাকলো যে এনজাইম সক্রিয় করা, বাকিগুলো আপনাকে কোনোটাই সঠিক না, সেক্ষেত্রে এভাবেই আপনাকে প্রতিটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। ওকে, আচ্ছা স্যার টাকাগুলো কি মাসে মাসে দেওয়া যাবে? আমরা আসলে সর্বোচ্চ 2বার সুযোগ দিচ্ছি, ঠিক আছে? আমরা সর্বোচ্চ 2বার সুযোগ দিচ্ছি। আপনি ভর্তির সময় অর্ধেক টাকা, এরপরে আপনি অর্ধেক টাকা দিতে পারবেন এভাবে। ওকে, আচ্ছা। আর এটা হচ্ছে সবার জন্য না, যাদের একদমই প্রবলেম আছে তাদের জন্য। আর আমাদের চন্দ্র রাতের হাসি সে বলছে আমি ভর্তি হতে চাই। আমাদের যে নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন, এটা আমার ব্যক্তিগত নাম্বার। আপনারা আমার সাথেই ডিসকাস করবেন, হ্যাঁ, চাকরির কোচিং, এই যে নিয়োগ কোচিং এর বিষয়ে বিস্তারিত আমার সাথেই যোগাযোগ করবেন, কেমন? ওকে, যদি আপনাদের কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে ইনবক্স করবেন। যদি আপনারা একবারে দিতে পারছেন না, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিব, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, আচ্ছা আগে একটা প্রশ্ন আমরা রেখে গিয়েছি, সেটা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন কোন স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়? রিফ্লেক্স অ্যাকশন কোন, ওকে, সো রিফ্লেক্স অ্যাকশন কোন স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়? ক্রেনিয়াল নার্ভ। ক্রেনিয়াল নার্ভ হচ্ছে কত জোড়া? 12 জোড়া, আমরা সবাই জানি না। অলফ্যাক্টরি, অপটিক, আমাদের শরীরের যে ফাংশন গুলো হয় যে ক্রেনিয়াল নার্ভের মাধ্যমে। একটা স্পাইনাল কর্ড আছে আমাদের, স্পাইনাল কর্ড স্যাচুরেশন, অটোনমিক নার্ভ, একটা কি আমাদের পেরিফেরাল নার্ভ। ওকে, ওকে, সো আপনারা সবাই এই ক্লাসটা শেয়ার করে দিবেন, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন। সকল সিনিয়র স্টাফরা জন্য অনুরোধ করব আজকের এই ক্লাসটি শেয়ার করে, এবং সকল বন্ধুদের মেনশন করে দেয়। আপনাদের যে সকল বন্ধুরা চাকরির জন্য প্রস্তুতি নেবে সবাইকে আপনারা এই ক্লাসে নিয়ে আসুন, সবাইকে আজকের ক্লাসে জয়েন করেন, সবাইকে ইনভাইট করুন আজকের ক্লাসে। ওকে, আমাদের খুকুমনি বলেছে ভাইয়া আমিও আমার বান্ধবী ভর্তি হচ্ছে। ইয়েস, আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার একটা পেয়ার গ্রুপ তৈরি করুন। একটা একটা ভালো পেয়ার গ্রুপ আপনার সফলতার জন্য যথেষ্ট। কারণ যখন আপনি একা একা স্বার্থপরের মতো পড়বেন, এর থেকে ভালো হয় যদি আপনার একজন ভালো বন্ধু আপনার সাথে একসাথে স্টাডি করে, সেটা সবচেয়ে বেশি বেটার। তাহলে কি হবে, মনে করেন আপনি একটা ক্লাস আজকে মিস করলেন, আপনার ফ্রেন্ডের কাছ থেকে আপনি জিজ্ঞেস করতে পারবেন যে আমি তো আজকে ডিউটির জন্য বা কোনো একটা প্রবলেমের জন্য আজকে ক্লাসটা করতে পারলাম না, সো আজকে ক্লাসে কি পড়াইছে। সো একদিকে কি হবে, আপনি যেমন তার কাছ থেকে শিখতে পারছেন, আর তার কি হবে, তার এইটা কিন্তু আরো একবার মানে পড়ার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল, তার একটা এই যে সে যে শেয়ার করতে পারছে। আপনি যখন পূর্ণাঙ্গ একটা ক্লাস আত্মস্থ করতে পারবেন, তখন এই ক্লাসটা আপনি আপনার কোনো বন্ধুর কাছে ব্রিফ করতে পারবেন। সো দুইজনের কিন্তু লাভ হলো, একজন হলো সে তার গ্যাপ ক্লাসটা পেয়ে গেল, আর এক বন্ধুর কি কাজ হলো, সেটা হলো তার এই পড়াটা আবার রিভাইজ হয়ে গেল। সো পেয়ার গ্রুপ, সো আপনারা যারা এমন এই যে বললো যে আমি আমার বান্ধবী একসাথে ভর্তি হতে চাইছি, এটা একটা গুড চয়েস আমি মনে করি, এবং এটা এটা একটা গুড ডিসিশন। এভাবে যদি এভাবে যদি আপনারা পড়তে পারেন পেয়ার গ্রুপ করে, তাহলে আপনারা সফল হতে পারবেন, ঠিক আছে? এবং কনফার্ম, মানে গ্যারান্টি সহকারে বলতে পারবো, ঠিক আছে? আমাদের মোয়ানা বলছে ভালো বন্ধু কোথায় পাবো? আপনাদের ক্লাসে অনেক ফ্রেন্ড ছিল তাই না? তাদের মধ্যে থেকে একজনকে চুজ করতে হবে ভালো বন্ধু হিসেবে। সো ভালো বন্ধু প্রয়োজন আপনাকে সফল হতে হলে, ভালো বন্ধু ছাড়া হবে না। সো যারা নিয়োগ, আচ্ছা, যে 15 নাম্বার হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। রিফ্লেক্স অ্যাকশন কোন স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়? সেটা হচ্ছে স্পাইনাল কর্ড। ওকে, 15 নাম্বার, এটা হচ্ছে স্পাইনাল কর্ড স্যাচুরেশন, ঠিক আছে? স্পাইনাল কর্ড
স্পাইনাল কর্ড হবে, শুধু স্পাইনাল কর্ড। কেমন? ওকে। আচ্ছা, ঢাকার মধ্যে অফলাইন ক্লাস, হ্যাঁ ঢাকার মধ্যে অফলাইন ক্লাস ফার্ম গেট। আপনারা সবাই দ্রুত সময় ফার্ম গেটে, মাত্র যেহেতু আমরা ফার্ম গেটে অফলাইনে মাত্র আমাদের ক্যাপাসিটি হচ্ছে 50 জন, সো শুধুমাত্র 50 জন স্টুডেন্টই সেখানে আমাদের ক্লাস করার সুযোগ পাবে এই ব্যাচে। সুতরাং অলরেডি অনেকেই ভর্তি হয়ে গেছে। সুতরাং আপনারা যে ঢাকাতে আছেন ফার্ম গেটে সরাসরি, এবং সেখানে ক্লাসগুলো বিকালে হয়, এবং অফলাইনে ভর্তি হলে একটা সুযোগ আছে, অফলাইন ভর্তি হলে অনলাইন ব্যাচটা ফ্রি। সো কোনো কারণে যদি অফলাইনে কোনো ক্লাস আপনার ডিউটির কারণে মিস হয়, আপনি অনলাইনে সেই ক্লাসটা দেখতে পারেন। সো আমরা কত ধরনের সাপোর্ট আপনাকে দিচ্ছি দেখেন। সো আপনি যদি কোনো কারণে আপনার ক্লাস মিস হয় অফলাইনে, অনলাইন কোর্সটা আপনাকে ফ্রি দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের মল্লিকা ইসলাম বলছে ঢাকাতে ফার্ম গেট। আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন, এটা আমার পার্সোনাল নাম্বার, আমার নাম্বারে যোগাযোগ করবেন। যারা যারা ক্লাসটা শেয়ার করেন নাই সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। আচ্ছা, ক্লাস যদি মিস হয় তাহলে কি পরে দেখতে পারবো? অবশ্যই ক্লাসটা রেকর্ড হয়ে থাকবে, আমাদের লাইভ হওয়ার পরে রেকর্ড হয়ে থাকবে, সেখানে আপনারা দেখতে পারবেন। কেমন? ওকে, আর ক্লাসটা কেমন লাগছে সবাই একটু জানিয়ে দেন, আর সবাই একটু শেয়ার করে দেন যারা এখনো শেয়ার করেন নাই। চলে যাচ্ছি, আচ্ছা এটা তো আমাদের পড়ানো হয়ে গেছে 16 নাম্বার। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন 17। লিভারের প্রধান কাজ কি? লিভারের প্রধান কাজ কি? পিত্তরস উৎপাদন, রক্ত শোধন করা, গ্লুকোজ সঞ্চয় করা, সবগুলো। সবাই দ্রুত কমেন্টে জানান, সবাই দ্রুত কমেন্টে জানান লিভারের প্রধান কাজ কি? আতাউর রহমান বলছে ভালো লাগছে ক্লাসটা, থ্যাংক ইউ সো মাচ আতাউর। আমাদের হচ্ছে শাহনাজ আক্তার হ্যাপি তার বন্ধুকে মেনশন করেছে। আমাদের সকাল সন্ধ্যা সে বলেছে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার বই অর্ডার করছিলাম পাইনি এখনো। তুমি হচ্ছে যে নাম্বার অর্ডার করছে সেই নাম্বারে আবার একটু হোয়াটসঅ্যাপে জানাবো, অথবা আচ্ছা ফরিদপুরে আমাদের অফলাইন ব্যাচ নাই ভাইয়া, শুধুমাত্র ঢাকাতে আমাদের। আচ্ছা, আসমা আক্তার দুইটা প্রশ্ন করছিল। আসমা, আমি আসলে তোমার প্রশ্ন দুটো দেখিনি, আমি ভেরি সরি, তুমি হচ্ছে আবার একটু প্রশ্ন দুটো করো। আসমা, আমি আসলে ভেরি সরি, তোমার প্রশ্নগুলো দেখতে পাইনি। আচ্ছা, তুমি আবার প্রশ্নগুলো একটু করো, আমি একটু দেখতে চাই। ওকে, আচ্ছা। আর আপনারা যে কোনো প্রয়োজনে আমাকে জানাবেন। এই যে স্ক্রিনে যে নাম্বারটা আছে 71071, সেই নাম্বারে হচ্ছে আপনারা একটু জানাবেন। কেমন? ওকে। পপি মল্লিক বলছে 842 জনের এক্সামটা কবে হবে? এটা জনপ্রশাসনের এক্সামগুলো একটু দেরিতে হয়, আপনারা সবাই জানেন। ওকে, বাট আমি খুবই খুশি হয়েছি যে কারণ আপনারা সবাই চাচ্ছেন যে আপনাদের পরবর্তী নিয়োগে যাতে হচ্ছে আপনারা ভালো করতে পারেন। এই জন্য অনেক অনেক শুভকামনা। লিভারের প্রধান কাজ হচ্ছে কিন্তু এই যে পিত্তরস, রক্ত শোধন এবং গ্লুকোজ সবগুলাই। কেমন? লিভারের কাজগুলো হচ্ছে সবগুলোই। দেখেন আপনাদের জন্য মানে আমরা চাইলে হচ্ছে একটা অ্যান্সারই রাখতে পারতাম, তারপরও 3টা রাখছি। যদি মনে করেন পরীক্ষায় আপনাকে আসতে পারে যে নিচের কোনটি লিভারের কাজ, ওকে, তো তখন যাতে হচ্ছে, এবং শুধুমাত্র এই যে লিভারের কাজ এটা কিন্তু লিখিত পরীক্ষায় আসতে পারে, বুঝছেন? এটা কিন্তু শুধুমাত্র যে এমসিকিউতে না, এটা কিন্তু এটা কিন্তু আমাদের রিটেনেও আসতে পারে যে লিভারের 3টি কাজ লিখুন, লিভারের 3টি ফাংশন লিখুন। ওকে, এটা কিন্তু আসতে পারে। কেমন? ওকে, আচ্ছা চলে যাচ্ছি পরের প্রশ্ন। প্যানক্রিয়াস থেকে নিশ্চিত হয় কি? প্যানক্রিয়াস থেকে কি নিশ্চিত হয়? সবাই একটু কমেন্টে জানাই দেন দ্রুত। ওকে, সবাই একটু কমেন্টে জানাই দেন আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন, এবং অবশ্যই শেয়ার করে দিবেন আজকে ক্লাসটি। তো প্যানক্রিয়াস থেকে আমাদের কি নিশ্চিত হয়? দেখেন, ইনসুলিন, গ্লুকাগন, পাচকরস সবগুলো। ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে ইনসুলিন, এবং এই ইনসুলিনের অভাবে কি হয়? ডায়াবেটিস। এই প্যানক্রিয়াসের কোন জায়গা থেকে ইনসুলিন নিঃসৃত হয়? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক কোষ থেকে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক কোষের বিটা সেল থেকে। ক্লিয়ার? ওকে, সো কোথা থেকে ইনসুলিন যে প্রডিউস হয় কোথা থেকে? প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক কোষ থেকে, এবং ওই কোষের বিটা সেল থেকে। কেমন? ওকে, চলে যাচ্ছি পরের প্রশ্ন। দেখেন কি আছে। পেপটিক আলসারের প্রধান কারণ কি? পেপটিক আলসারের প্রধান কারণ কি? দেখেন, পেপটিক আলসারের প্রধান কারণ কি?
পেপটিক আলসারের প্রধান কারণ, সবাই কমেন্টে জানান। ওকে, এই যে হেলিকোব্যাক্টার পাইলোরি, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। পেপটিক আলসারের ব্যাকটেরিয়ার নাম কি, সেটা হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। তারপর অত্যাধিক অ্যাসিড এবং দুশ্চিন্তা, এখানে আছে আর আছে সবগুলো। এটার পেপটিক আলসারের প্রধান কারণ। সবাই একটু দ্রুত কমেন্ট, সবাই দ্রুত কমেন্ট। আচ্ছা, আসমা আক্তার বলছে, তার দুইটা প্রশ্ন ছিল আসমা আক্তারের, সেটা হচ্ছে স্যার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অ্যাপ্লাই করতে চাচ্ছি আপনাদের মাধ্যমে, আপনারা কি এই বিষয়ের উপরে কাজ করেন? আচ্ছা, আপনারা আমাদের অফিস থেকে আপনারা আবেদন করে দিবে, কোনো সমস্যা নাই, আমাদের অফিস থেকে আবেদন করে দিবে। আপনি আমার নাম্বারে ই করেন, হোয়াটসঅ্যাপ করেন, আমি অফিসের সাথে কন্ট্যাক্ট করাই দেবো। এবার ৩৫১২ জনের যে জব হলো, এর ভিতরে ডিপ্লোমা কত পারছে এইটা আসলে এখনো কাউন্ট করা হয় নাই। সো সরি। এখন আসলে বিষয়টা হচ্ছে, আপনার যদি পরীক্ষা ভালো হয়, আপনার যদি মেধা ভালো থাকে, নলেজ ভালো থাকে, আপনার চাকরি হবে। আপনি যেখান থেকেই পড়েন, আপনি সরকারি নার্সিং কলেজ থেকে পড়েন আর বেসরকারি নার্সিং কলেজ থেকে পড়েন। অনেক সরকারি নার্সিং কলেজের স্টুডেন্ট আছে, সরকারি চাকরি হয় না। আবার অনেক সেই প্রত্যন্ত অঞ্চলে প্রাইভেট নার্সিং কলেজের স্টুডেন্টেরও চাকরি হয়ে যায়। ঠিক আছে? ওকে। সো এটা কিন্তু এই যে আমাদের যে হেলিকোব্যাক্টার পাইলোরি, ঠিক আছে? আচ্ছা, এটা ছিল আমাদের হচ্ছে ১৯ নম্বর প্রশ্ন। আচ্ছা, এখানে কিন্তু যদিও এটা আমরা লিখছি প্রধান কারণ, কিন্তু কারণ আসলে সবগুলোই, ঠিক আছে? সো এখানে যেহেতু সবগুলো আছে, আপনারা হচ্ছে সবগুলোই হচ্ছে এখানে অ্যান্সার থাকলে দিবেন, এবং এছাড়া যদি স্পেসিফিক একটা থাকে, সেক্ষেত্রে আপনারা একটা করে দিবেন। এবং এই যে পেপটিক আলসারের কারণ, এটা লিখিত পরীক্ষায়ও আসতে পারে। কেমন? সো লিখিত পরীক্ষায় আসতে পারে। অনেকগুলো কমেন্ট। ওকে, সো লিখিত পরীক্ষা আসতে পারে। আপনারা এভাবেই পড়বেন, যাতে লিখিত পরীক্ষার জন্যই মূলত মানে যাতে পিলির সাথে লিখিত হয়ে যায়, এই জন্যই মূলত কয়েকটা প্রশ্ন আমরা এভাবে সাজাইছি, যাতে করে আপনাদের জানা হয়ে গেল যে পেপটিক আলসারের ইম্পর্টেন্ট কয়েকটা কারণ, যেমন হেলিকোব্যাক্টার পাইলোরি, তারপর হচ্ছে অত্যাধিক অ্যাসিড, দুশ্চিন্তা। ওকে। আচ্ছা, চলে আসি পরের প্রশ্ন, ২০ নাম্বার। ডায়রিয়ার সময় কোন ইলেকট্রোলাইটের ঘাটতি হয়? ডায়রিয়ার সময় কোন ইলেকট্রোলাইটের ঘাটতি হয়? সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড। সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড। সবাই আপনার কমেন্ট একটু জানিয়ে দেন সবাই। ১১তম গ্রেডে কোনো প্রমোশন, এটা তো ১০তম গ্রেড। ঠিক আছে? সিনিয়র স্টাফ নার্স হচ্ছে ১০তম। আপনারা সবাই শেয়ার করে দেন, এবং বন্ধুদেরকে, যারা এখনো বন্ধু যারা খুঁজে পান নাই, তারা কি খুবই আনলাকি। আপনার ফ্রেন্ডদেরকে খুঁজুন, ফ্রেন্ড খুঁজুন আগে, ফ্রেন্ড। আপনার ভালো একজন বন্ধু খুঁজুন, পড়ার জন্য ভালো বন্ধু খুঁজুন, দেখবেন দুইজনের চাকরি হয়ে গেছে। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, আপনার একজন বন্ধু যদি চাকরির জন্য ভালো প্রস্তুতি নেয়, আপনার বাকি বন্ধুরাও তার চাকরি হবে, আমি কনফার্ম। ঠিক আছে? সো গ্রুপ করে পড়ুন, আপনারা গ্রুপ করে পড়ুন। মেডিকেল স্টুডেন্টরা দেখবেন গ্রুপ করে পড়ে। মেডিকেল স্টুডেন্ট কখনো লাইব্রেরিতে গেছেন? মেডিকেল কলেজের লাইব্রেরিতে যারা এমবিবিএস করে, দেখবেন যে সবাই কি জোড়ায় জোড়ায় বসা, বা জোড়ায় জোড়ায় লাইব্রেরিতে বসে থাকে। ওকে, তাদেরকে ফার্স্ট ইয়ারেই বলে থাকে যে তোমার পেয়ার গ্রুপ তৈরি করো, একজন, যে কোনো একজনের সাথে তুমি। এজন্য কি তারা অনেক বেশি মেধাবী, কারণ হচ্ছে তারা সেই ফার্স্ট ইয়ার থেকে তারা এই পেয়ার গ্রুপ তৈরি করে। ঠিক আছে? আর মেডিকেল সায়েন্স পড়তে হলে আপনার পেয়ার গ্রুপ প্রয়োজন। ক্লিয়ার? সো আপনার প্রিয় যে বন্ধুটি আছে, যে এবার চাকরির প্রস্তুতি নেবে, তাকে আপনার সবসময় সাথে রাখবেন। আপনারা দুইজনে আগে আলোচনা করুন একসাথে বসে, যে আপনারা দুইজন একসাথে বন্ডিং করে পড়তে যাচ্ছেন, শেয়ার করে পড়তে যাচ্ছেন, এটা করেন। তাহলে দেখবেন ভালো করবেন। ঠিক আছে? তাহলে দেখবেন অনেকটাই আপনার আগায় যাবেন, অনেকটাই আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে, সরকারি চাকরি পাওয়ার। ঠিক আছে? ওকে। আচ্ছা, কি আছে, ডায়রিয়া সময় কোন ইলেকট্রোলাইটের ঘাটতি হয়? কারেক্ট আনসার হচ্ছে আমাদের, এটা হচ্ছে সবগুলোই, সবগুলো হবে ডি, সবগুলো, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড। কিডনির প্রধান কাজ কি? কিডনির প্রধান কাজ কি? সবাই কমেন্টে জানান। রক্ত শোধন করা, ইউরিয়া নিষ্কাশন করা, ইলেকট্রোলাইট ব্যালেন্স করা। সবাই দ্রুত কমেন্টে জানান।
ওকে, সবাই ইয়েস সবগুলো হ্যাঁ। দেখেন কিডনির প্রধান রক্ত শোধন করা, ইউরিয়া নিষ্কাশন করা, ইলেক্ট্রোলাইট ব্যালেন্স করা। এখন এখান থেকে যদি অপশন শুধু একটা থাকে আপনি একটা দিবেন। তারপরেও আপনাদের জন্য মানে আপনাদের কি অধিকতর নলেজের জন্য যাতে করে পরীক্ষায় এখান থেকে যেকোনো একটা অপশন থাকলে আপনি কারেক্ট আনসারটা বুঝে যান। অথবা আপনার যে লিখিত পরীক্ষা সিনিয়র স্টাফ লিখিত পরীক্ষা যদি আসে যে কিডনির ৩ টি কাজ লিখুন, তখন আপনি লিখতে পারবেন এভাবে। কেমন? ওকে। ক্লাসটি কেমন লাগছে সেটা একটু সবাই কমেন্টে জানিয়ে দেবেন। আর কারা, কারা এখনো শেয়ার করেন নাই, যারা, যারা শেয়ার করে অবশ্যই নিচে লিখবেন শেয়ার ডান বা এসডি। শেয়ার ডান এই ২ টা ওয়ার্ডের ১ম অক্ষর লিখবেন এসডি যে শেয়ার ডান। ওকে? ভাইয়া কোশ্চেন গুলার পিডিএফ ভালো হতো। হ্যাঁ, পিডিএফ দেয়া হবে। সব কোশ্চেনের পিডিএফ দিয়ে দেব। সবাই শেয়ার করবেন। যারা, যারা শেয়ার করবে শেয়ার করলে পিডিএফ পাবে না? ওকে। ও আমাদের ২৫০ স্টুডেন্ট কিন্তু শেয়ার হয়েছে মাত্র ৩৭টা। এটা খুবই দুঃখজনক। এটা কিন্তু খুবই দুঃখজনক। আপনারা সবাই শেয়ার করে দেন। অনেক কষ্ট করে ক্লাস নিচ্ছি, অনেক কষ্ট করে ক্লাস রেডি করি। আপনাদের কাছ থেকে সবাই শুধু একটা শেয়ার চাই, যাতে করে আপনাদের বন্ধুরাও এই ক্লাসটা দেখতে পারে বা অ্যাটেন্ড করতে পারে। কেমন? সবাই একটু শেয়ার করে দেন। আপনাদের যে গ্রুপগুলো আছে, বন্ধুদের যে গ্রুপগুলো, কলেজের যে গ্রুপ সেখানে। ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা, যারা শেয়ার করেছেন। চলে আসি পরের প্রশ্ন। ডায়ালাইসিস কখন প্রয়োজন হয়? ডায়ালাইসিস কখন প্রয়োজন হয়? কিডনি ফেইলিওর, লিভার সিরোসিস, হার্ট অ্যাটাক, স্ট্রোক। স্ট্রোক সবাই কমেন্টে জানান। ডায়ালাইসিস কখন করতে হয়, কখন প্রয়োজন হয়? ডায়ালাইসিস কখন প্রয়োজন হয়? ভাইয়া টেকনিক্যালি কিছু ফ্রি ক্লাস নিলে ভালো হতো। এই যে ফ্রি ক্লাস নিচ্ছি আজকে, আরো নিব। ওকে, সো সবাই শেয়ার করতে হবে, কারণ ১০০-২০০ শেয়ার না হলে তো আসলে ক্লাস করে মজা পাই না। বা পরের ক্লাস একটা রেডি করব, একটা ১০০ মার্কের ক্লাস রেডি করতে কমপক্ষে ৩ থেকে ৪ ঘন্টা সময় লাগে। ঠিক আছে? সো সবাই একটু শেয়ার করে দিবেন ক্লাসগুলো, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, ইয়েস, কারেক্ট আনসার কিডনি ফেইলিওর। ওকে ওকে, যেটাকে বলে সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনি ফেইলিওর। ওকে, আচ্ছা। সো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। আচ্ছা, কিডনি দিয়ে এর আগে একবার প্রশ্ন আসছিল যে আমাদের ব্লাডারে কতটুকু প্রস্রাব আসলে আমাদের একটা প্রস্রাবের বেগ আসে। ঠিক আছে? এটা হচ্ছে ৫০০ ml। কারেক্ট আনসার হচ্ছে কি ৫০০ ml। আমাদের ব্লাডারে যদি ৫০০ ml ইউরিন আসে তখনই আমাদের কি যে আর্জেন্সি অফ ইউরিনেশন এটা হয়। কেমন? আমাদের রিক্তা সে বলছে শেয়ার ডান। এসডি রিক্তা, থ্যাংক ইউ সো মাচ। যারা, যারা ইশরাত সেও শেয়ার করেছে, থ্যাংক ইউ ইশরাত। তারপর হচ্ছে আমাদের আরো অনেকেই শেয়ার করেছে ক্লাসগুলো। সবাইকে ধন্যবাদ। যারা শেয়ার করে না আমাদের এই যে আফরিনা সেও শেয়ার করেছে। ওকে, অনেকেই দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে আমাদের এই যে নাদিয়া জামান, ঋতু খান তারা শেয়ার করেছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ যারা, যারা শেয়ার করেছে। ওকে, গত ক্লাসে আচ্ছা গ্রুপে দিয়ে দেবো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আশা করি সবাই আছেন। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের আচ্ছা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা একটু কমেন্টে দিয়ে দিচ্ছি, আপনারা সেখানে সবাই জয়েন করবেন। এদিকে আমাদের নাসরিন শেয়ার করেছে, এদিকে নাসরিন সুলতানা, প্রীতি, আসমা, থ্যাংক ইউ সো মাচ যারা, যারা শেয়ার করেছে। সো প্রস্তাবে প্রোটিন পাওয়া গেলে তাকে কি সন্দেহ করা হয়? ডায়াবেটিস, কিডনি রোগ, উচ্চ রক্তচাপ, লিভার। সবাই কমেন্টে জানান প্রস্তাবে প্রোটিন যদি পাওয়া যায়, যেটাকে বলে প্রোটিন ইউরিয়া। কি বলে? প্রোটিন ইউরিয়া। হ্যাঁ, সাজিয়া রুনা শেয়ার করছে, সুমাইয়া শেয়ার করছে, নীলাঞ্জনা ঝিলিক শেয়ার করেছে সুমাইয়া আফরিন, শ্রাবণী, ধন্যবাদ। সাজিয়া রুনা, শিউলি একটা শেয়ার করেছে, অসংখ্য ধন্যবাদ। ওকে, যারা, যারা শেয়ার করে নেয় তারা ভাববো যে তাদের মন অনেক ছোট। ওকে, সো মন করতে হবে অনেক বড়। সফল হতে হলে কি সফল ব্যক্তিদের মন থাকবে অনেক বড়। কেমন? ওকে, সো সবাই শেয়ার করে দেন। আচ্ছা, সো আমাদের ২৪ নাম্বার প্রশ্ন এখন রানিং চলতেছে। সো ২৪ নাম্বার প্রশ্নের আমাদের কারেক্ট আছে কি যে কিডনি রোগ, যদি কিডনি আমাদের কিডনিতে কোনো প্রবলেম থাকে বা কিডনি ডিজিজ, অ্যাকিউট কিডনি বা ক্রনিক কিডনি ডিজিজ, কি প্রোটিন ইউরিয়া পাওয়া যায় বা প্রোটিন ভেঙে যায়। কেমন?
ওকে, আনসুরা আক্তার মনি শেয়ার ডান করেছে, আমাদের আরিশা সিদ্দিকা শেয়ার ডান করেছে, আমাদের শেয়ার ডান করেছে আমাদের জুবাইদা বিনতে আব্দুল আজিজ। ওকে, নামটা অনেক বড়, জুবাইদা। জুবাইদা কি যে তারেক রহমানের ওয়াইফের নাম, জুবাইদা আব্দুল আজিজ। আজিজ নামে হচ্ছে কি আমাদের একজন সেনাপ্রধান ছিল মনে হয়। আচ্ছা, অন্তরা, ফাহমিদা, ইশরাত জাহান, ওকে, তারা সবাই শেয়ার করেছে, থ্যাংক ইউ সো মাচ। আনসুরা আক্তার। আচ্ছা, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিংক আপনাকে দিয়ে দিয়েছি। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কত মেম্বার আছে যে এটা কতটা? ওটা 10 জনের বেশি আসে, যে 1024 জন নেওয়া যায় সর্বোচ্চ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনারা যারা ইশরাত জাহান, রুনা আপনারা শেয়ার করেছেন। ওকে, সো প্রস্রাবে প্রোটিন পাওয়া গেলে সেটাকে বলে কিডনি রোগ, কেমন? তো সবাই একটু শেয়ার করে দিলে ভালো লাগে, হ্যাঁ? আর যারা যারা শেয়ার করবেন তারা মনে করবেন আপনারা, আপনাদের সবাই ব্রড মাইন্ডেড, সবাই ব্রড মাইন্ডেড, কেমন? ওকে, হ্যাঁ, এত ইজি ইজি কোশ্চেনে কিন্তু আসবে পরীক্ষায়, এগুলাই ভুল করবে, এগুলাই আমাদের স্টুডেন্টরা ভুল করবে, কেমন? ভালো স্টুডেন্টরা এগুলো ভুল করে। রিমা খাতুন, স্বর্ণা, ঐশ্বর্য, তিশা, তারপর হচ্ছে আমাদের জয়ন্তী হালদার, তারপর হচ্ছে মীরা খাতুন, সবাই শেয়ার করেছে, হ্যাঁ? ক্লাসটা আজকে ক্লাসটা সবাই শেয়ার করেছে। ওকে, রিমা, অসংখ্য ধন্যবাদ যারা শেয়ার করেছে। সীমা মজুমদার, শিপু, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, কিডনি স্টোনের প্রধান কারণ কোনটি? কিডনি স্টোনের প্রধান কারণ আমাদের অন্তরা, অন্তরা, অন্তরাও শেয়ার করেছে আমাদের ক্লাসটি, থ্যাংক ইউ অন্তরা। নিজুম রাতে তারাও শেয়ার করেছে আজকের ক্লাসটি, সবাই শেয়ার করে দেন আর বন্ধুদেরকে নিয়ে আসেন। আমি চাই আপনাদের একজন ভালো ফ্রেন্ড থাকুক, যারা আপনার পড়ালেখা শেয়ার করতে পারবেন, এটা আমি চাই। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আপনার কি আছে? ওকে, তারপর কি আছে? কিডনি স্টোনের প্রধান কারণ পানি শূন্যতা, অত্যাধিক ক্যালসিয়াম, ইউরিক অ্যাসিড, সবগুলো। সবাই কমেন্টে জানান, সবাই কমেন্টে জানান কিডনি স্টোনের প্রধান কারণ কোনটি? ইয়েস, কারেক্ট অ্যান্সার ডি, সবাই আনসার করেছেন ডি। শোনেন, পারেন আর না পারেন আপনাকে অ্যান্সার করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, সব সময় কি আপনি যদি নাও পারেন তারপর যদি লেখেন, আপনি দেখবেন ওইটা কি লেখার মাধ্যমে শেখা যান। শেখার তো অনেকগুলা, অনেকভাবে শেখা যায়, লেখার মাধ্যমে, দেখার মাধ্যমে, শোনার মাধ্যমে, পড়ার মাধ্যমে, মানে বলার মাধ্যমে। So সবগুলাকে অ্যাপ্লাই করেন, যতগুলো টুলস আছে সবগুলোকে অ্যাপ্লাই করেন। হ্যাঁ, রিচি আক্তার রাবেয়া শেয়ার করেছে, থ্যাংক ইউ রিচি। আমাদের স্বর্ণালী, শিমু, সবাই শেয়ার করে। আমি আশা করি আজকের ক্লাসে যারা অ্যাটেন্ড করেছেন সবাই অনেক ব্রড মাইন্ডেড, হ্যাঁ? সো এটা দিয়েও কিন্তু এগুলো জাস্টিফাই হয়, ওকে, যে আপনার মেন্টালিটি ব্রড মাইন্ডেড নাকি ন্যারো মাইন্ডেড। ওকে, আচ্ছা, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা শেয়ার করেছেন, বাকিরাও আশা করি শেয়ার করে দিবেন আজকের এই ক্লাসটি। ওকে, সো কারেক্ট আছে সবগুলো। আপনি কিডনি স্টোনের প্রধান কারণ হচ্ছে পানি শূন্যতা, অত্যাধিক ক্যালসিয়াম। যদি লিখিত পরীক্ষা আসে যে কিডনিতে পাথরের হওয়ার কারণগুলো কি কি, ইউরিক অ্যাসিড। জয়ন্তী হালদার শেয়ার করেছি ক্লাসটা, থ্যাংক ইউ সো মাচ। চলেছে পরের প্রশ্ন, ইনসুলিন, আচ্ছা এটা তো পড়েছি আমরা, ইনসুলিন নিশ্চিত হয় কোন অঙ্গ থেকে? প্যানক্রিয়াস। এটা কি? প্যানক্রিয়াস থেকে। এটা কি? প্যানক্রিয়াস থেকে। ওকে, এটা একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে এই যে। ওকে, আমাদের শেয়ার ডান জয়ন্তী, থ্যাংক ইউ সো মাচ। ডায়াবেটিস মেলাইটাসের প্রধান লক্ষণ কি? ডায়াবেটিস মেলাইটাসের প্রধান লক্ষণ কি? প্রস্রাবের শর্করা, ওজন বৃদ্ধি, রক্তে শর্করা কমে যাওয়া, হাইপার টেনশন। সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা নামটা সুন্দর, জান্নাতের একটা নাম, সিদরাতুল মুনতাহা। সে শেয়ার করেছে ক্লাসটি, থ্যাংক ইউ সো মাচ সিদরাতুল মুনতাহা। ডায়াবেটিস মেলাইটাসের প্রধান কারণ, ইয়েস, আমাদের সরি, এটা প্রধান লক্ষণ, প্রধান লক্ষণ কোনটি? ডায়াবেটিস মেলাইটাসের প্রধান লক্ষণ কিন্তু এই যে ওজন বৃদ্ধি না, এটা কি প্রস্রাবে শর্করা, ঠিক আছে, মানে সুগার যাওয়া, সুগার প্রস্রাবের সাথে। হ্যাঁ, কারেক্ট আছে কি প্রস্রাবে শর্করা। ওকে, ইয়েস, কারেক্ট আছে এ,
27 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে এ। যারা যারা কারেক্ট আনসার এ দিয়েছেন, যারা এখনো দেন না একটু দ্রুত লিখে দেন এ। কেমন? ওকে, আচ্ছা চলে যাচ্ছি পরের প্রশ্ন। যে আপনার ডায়াবেটিস আছে এটা কখন বুঝবেন? সেটা হচ্ছে যে এটা এখানে অন্যতম একটা কারণ হচ্ছে কি রক্তে যে শর্করার পরিমাণ বেড়ে যায়। ওকে, আচ্ছা চলে যাচ্ছি পরের প্রশ্ন। দেখেন, থাইরয়েড হরমোনের প্রধান কাজ কি? থাইরয়েড হরমোনের প্রধান কাজ কোনটি? থাইরয়েড হরমোনের প্রধান কাজ কোনটি? 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্ন, থাইরয়েড হরমোনের প্রধান কাজ কোনটি? আবার বলে রাখি, কালকে থেকে আমাদের সিনিয়র স্টাফ নার্স নিয়োগের স্পেশাল ব্যাচের যে নতুন ব্যাচের ক্লাস শুরু হবে। কারণ হচ্ছে এই যে ভাইবাটা শেষ হলো, মাত্র 3500 সুপারিশ প্রাপ্ত হলো, এরপর পরই আরো 3500 নার্স নিয়োগ হবে। কেমন? 5000 ডাক্তার এবং 3500 নার্স নিয়োগ দেওয়া হবে। ঠিক আছে? সেগুলো প্রস্তুতি চলছে। ইনশাআল্লাহ এটার আপনার পদায়ন হয়তো 1 মাসের মধ্যে হয়ে যাবে, 1-1.5 মাসের মধ্যে এই 3500, তারপরেই এই বিজ্ঞপ্তিতে চলে আসবে। সো সবাই এখন থেকে স্টাডি করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, সার্কুলার দেওয়ার পরে কিন্তু আপনি সর্বোচ্চ সময় পাবেন সর্বোচ্চ 2 মাস, কিন্তু 2 মাসের প্রস্তুতি নেওয়া যাবে না। 2 মাসে আপনি প্রস্তুতি নিতে পারবেন না। আবারও ভুল করবেন। যারা এবার পরীক্ষায় খারাপ করছেন তারা ইউটিলাইজ করতে হবে। প্রত্যেকটা ইউটিলাইজ এভরি মোমেন্ট। ওকে? আচ্ছা কি বলছে? থাইরয়েড হরমোনের প্রধান এটা হচ্ছে 28 নাম্বার। ঠিক আছে? 28 নাম্বার প্রশ্ন এটা। ওকে, এটা হচ্ছে কি 28 নম্বর প্রশ্ন। 28 থাইরয়েড হরমোনের প্রধান কাজ কি? এটা হচ্ছে মেটাবলিজম নিয়ন্ত্রণ করা। এক ক নাম্বার এ। থাইরয়েড হরমোনের প্রধান কাজ হচ্ছে মেটাবলিজম নিয়ন্ত্রণ করা। চলে যাচ্ছে পরের প্রশ্ন। এটা 29 নম্বর প্রশ্ন। হাইপোথাইরয়েডিজমের লক্ষণ কোনটি? হাইপোথাইরয়েডিজমের প্রধান লক্ষণ কোনটি? ওজন বৃদ্ধি পাওয়া, অবসাদ, ঠান্ডা। আচ্ছা, সবাই দ্রুত কমেন্ট, হাইপোথাইরয়েডিজমের লক্ষণ কোনটি? সবাই একটু দ্রুত কমেন্টে জানান। আচ্ছা, সবাই হাইপোথাইরয়েডিজমের লক্ষণ কোনটি? সবাই একটু কমেন্টে জানান, হাইপোথাইরয়েডিজমের লক্ষণ কোনটি? ইয়েস, এটা কারেক্ট আনসার কিন্তু ডি, সবগুলো। সবগুলো কারেক্ট আনসার হচ্ছে কি সবগুলো। কেমন? আর আপনারা যারা আমাদের এই সিনিয়র স্টাফ নার্স নিয়োগের স্পেশাল ব্যাচে, যারা অনলাইন ব্যাচে যারা ভর্তি হতে চান, খুব দ্রুত যোগাযোগ করবেন। এবং এখানে আমাদের যে যে মডেল টেস্ট গুলো হবে, সেই মডেল টেস্ট গুলো একদম পিএসসির মতো নেগেটিভ মার্কিং হবে। সো নেগেটিভ মার্কিং এর যদি কেউ এক্সাম দেন, 10টা এক্সাম দেন, 10টা মডেল টেস্ট যদি আপনারা দেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার খুব ভালো একটা দুর্দান্ত একটা প্রস্তুতি। কারণ নেগেটিভ মার্কিং এ তো আপনার কখনো পরীক্ষা দিয়ে যান না। আপনি যখন 10টা প্রশ্ন নেগেটিভ মার্কিং এ দিবেন আমাদের সাথে, দেখবেন যে আপনার প্রস্তুতি অনেক ভালো থাকবে এবং আপনি অনেক কিছু এখানে, যেমন আমরা এক্সামে মানে এই টাইপের এক্সামগুলোতে মডেল টেস্টে আমরা যে ক্রাইটেরিয়া গুলো রাখি, সেটা হচ্ছে আপনাকে টাইম ডিউরেশন আমরা রেখে দেই। ঠিক আছে? যে আপনি 1 ঘন্টায় 100 মার্কের প্রশ্নের অ্যান্সার করতে হবে। আপনাকে নেগেটিভ মার্ক থাকবে। সো এভাবে আপনি যখন নিজে 10টা প্রশ্ন দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কত পার্সেন্ট মার্ক পাচ্ছেন। 60% নাকি 70% নাকি 80%। ওকে? তখন আপনি হচ্ছে, আচ্ছা যারা এক্সাম দিতে পারেন না, বা যেহেতু এক্সামটা আমাদের ওয়েবসাইটে হয়, ঠিক আছে? সো খুবই অত্যাধুনিক সিস্টেমে নেগেটিভ মার্কিং এক্সাম হয়। সুতরাং অনেকেরই একটু প্রবলেম হতে পারে। এটা আমরা সলভ করে দেবো। এটা গ্রুপে আমরা ডিসকাশন করব, তখন আমরা সলভ করে দেবো। কেমন? ওকে। আচ্ছা, সো এটা হলো হাইপোথাইরয়েডিজম। আর হাইপোথাইরয়েডিজম মানে কি? হাইপোথাইরয়েডিজম হচ্ছে এটা একটা এন্ডোক্রাইন ডিজিজ। ওকে? আচ্ছা, যখন হচ্ছে আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে পর্যাপ্ত পরিমাণে হরমোন রিলিজ হয় না। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এটা মার্ক আমরা পরের প্রশ্ন থেকে মার্ক করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে 29 নাম্বার প্রশ্ন ছিল, হাইপোথাইরয়েডিজম। এর পরেরটা 30 নাম্বার প্রশ্ন। 30 নাম্বার প্রশ্ন হচ্ছে এখন শুরু হলো গ্রোথ হরমোন। এটা হলো 30 নাম্বার প্রশ্ন। গ্রোথ হরমোন নিঃসৃত হয় কোন জায়গা থেকে? পিটুইটারি গ্ল্যান্ড থেকে, থাইরয়েড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে, প্যানক্রিয়াস থেকে। গ্রোথ
হরমোন নিশ্চিত হয় কোথা থেকে? সবাই সবাই কমেন্টে জানাই দেন। সবাই আপনারা দ্রুত কমেন্টে জানান এবং আমাদের অনলাইন ব্যাচে আমাদের এই নতুন ব্যাচে টোটাল ১০০টা ক্লাস হবে, ১০০টা এক্সাম হবে। মানে প্রত্যেকটা ক্লাসের সাথেই থাকবে হচ্ছে ক্লাস টেস্ট। ঠিক আছে? আমিও সেখানে ক্লাস দিব ইনশাআল্লাহ এবার। আপনাদের সাথে একদম সার্বক্ষণিক থাকবো। সুবিধা অসুবিধা যেকোনো প্রয়োজনে ইনশাআল্লাহ আমরা থাকবো আপনার পাশে সবসময়। এবং দক্ষ শিক্ষকরা গাইডলাইন যখন আপনি প্রতিটা বিষয়ে আপনার থাকবে, তখন আপনারা দেখবেন আপনার প্রস্তুতি সবার চেয়ে ভালো হবে এবং প্রতিটা সাবজেক্টে আপনাকে স্ট্রং হতে হবে। প্রতিটা সাবজেক্ট আপনাকে ভালো করতে হবে। আপনি সমাস পারেন না, আপনি টেন্স পারেন না, আপনি রাইট ফর্ম অফ ভার্বস পারেন না। তো এভাবে হবে না যে আমি যেটা পারি না এটা করবো না কখনো, এটা হবে না। আপনাকে সব জায়গাতে আপনার ভালো করতে হবে। কেমন? আর আমরা আপনাদেরকে এভাবেই প্রস্তুত করবো ইনশাআল্লাহ। ওকে? সো যারা আমাদের সাথে যুক্ত হবেন খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন। এর নিচে যে নাম্বারটা আছে এটা আমার ব্যক্তিগত পার্সোনাল নাম্বার। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমি আপনাদের সাথে টোটাল এই প্রক্রিয়ার সাথে ইনশাআল্লাহ থাকবো শুরু থেকে শেষ পর্যন্ত। ওকে? সো ওকে, এই গ্রোথ হরমোন নিশ্চিত হয় হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে গ্রোথ হরমোন নিশ্চিত হয় পিটুইটারি গ্ল্যান্ড থেকে। কারেক্ট অ্যান্সার হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে গ্রোথ হরমোন নিঃসৃত হয়। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা আমি চলে যাচ্ছি পরের প্রশ্ন। অনলাইন ব্যাচে কতজন থাকবে? অনলাইন ব্যাচে হচ্ছে আমরা ১০০ জন বা ২০০ জন নেই, কিন্তু হচ্ছে অনেকেই যেহেতু অনলাইন ব্যাচে অনেকেই যেহেতু রাতে হয় ক্লাস, অনেকের প্রবলেমের কারণে যদি নাও আসতে পারে ক্লাসে, আমরা হচ্ছে সে পরে এই ক্লাসটা করে নিতে পারবে। কেমন? তার একটা ক্লাসও মিস যাবে না। না, প্রিলিতে কোনো ম্যাথ থাকে না। প্রিলিতে কোনো ম্যাথ থাকে না। প্রিলিতে কোনো ম্যাথ থাকে না। ওকে? রিক্তা, প্রিলিতে কোনো ম্যাথ থাকে না। আচ্ছা। সো যারা ভর্তি হবেন খুব দ্রুত যোগাযোগ করবেন। পরের প্রশ্ন, এস্ট্রোজেন, এটা হলো ৩১ নম্বর প্রশ্ন। এস্ট্রোজেন হরমোন নিশ্চিত হয় কোথা থেকে? ইস্ট্রোজেন ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিশ্চিত হয়? ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরন। ঠিক আছে? ইস্ট্রোজেন প্রজেস্টেরন এটা কি ফিমেল গোনাডোট্রপিক হরমোন। আচ্ছা কি আছে এস্ট্রোজেন হরমোন ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিশ্চিত হয়? ইয়েস, কারেক্ট অ্যান্সার অনেকেই দিয়ে দিয়েছেন। ওভারি থেকে। ইস্ট্রোজেন হরমোন ওভারি থেকে নিঃসৃত হয়। কেমন? আর টেস্টোস্টেরন এটা হচ্ছে টেস্টিস গ্ল্যান্ড থেকে। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। এই ইস্ট্রোজেন এগুলো কি ফিমেল হরমোন, তাই না? যে টেস্টোস্টেরন এটা হচ্ছে মেইল। ওকে, চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। দেখেন গর্ভাবস্থায় কোন হরমোনের মাত্রা বৃদ্ধি পায়? ৩২ নম্বর প্রশ্ন। ৩২ নম্বর প্রশ্ন, গর্ভাবস্থায় কোন হরমোনের মাত্রা বৃদ্ধি পায়? প্রজেস্টেরন, টেস্টোস্টেরন, ইনসুলিন, থাইরক্সিন। সবাই দ্রুত কমেন্টে জানান। আচ্ছা আচ্ছা, রাতে এক আমাকে আচ্ছা আমাদের কোশ্চেন করেছে যে ফারিহা সুলতানা, সে কমেন্ট করেছে যে ভাইয়া রাতে অনলাইন ক্লাস শুরু হবে কয়টা থেকে? রাতে অনলাইন ক্লাস শুরু হয় আমাদের ৯টা বা ৯:৩০ থেকে। ঠিক আছে? ওটা আমরা শিডিউল করে দেব যাতে করে আমরা অনলাইন ক্লাসটা এমন একটা সময় রাখছি যে আপনি যদি বিকাল ডিউটি থাকে, আপনি বিকালে ডিউটি করে এসে যেহেতু ৮টা পর্যন্ত ম্যাক্সিমাম টাইম থাকে, অনেকে ৮:৩০ পর্যন্ত। তারপরে আপনি বাসায় এসে খাওয়া-দাওয়া করে রেস্ট করে মানে রিল্যাক্স হয়ে তারপরে আপনি পড়তে বসবেন। কেমন? তারপরে আপনি ক্লাস করতে বসবেন নিরিবিলি। সো এইজন্য আমরা ক্লাসগুলো রাতে রাখছি। ওকে? সন্ধ্যা ৯:৩০ থেকে শুরু করে ১১টা পর্যন্ত আমাদের ১.৫ ঘন্টা টাইম। ওকে? সো কারেক্ট আনসার আছে এটা প্রজেস্টেরন। গর্ভাবস্থায় কোন হরমোনের মাত্রা বৃদ্ধি পায়? প্রজেস্টেরন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কারেক্ট আনসার দিয়েছেন। মেনোপজের পর নারীদের কি সমস্যা হয়? মেনোপজের পর নারীদের কি সমস্যা হয়? এস্ট্রোজেন কমে যায়, হাড়ের ঘনত্ব কমে, তারপরে হচ্ছে আমাদের হট ফ্লাশ। ওকে? আচ্ছা নিচেরটা হচ্ছে সবগুলো। নিচেরটা হচ্ছে সবগুলো। ঠিক আছে? নিচেরটা হচ্ছে সবগুলো। যেমন ডি নাম্বারে আছে না হট ফ্লাশ? এটা সবগুলো। এটা কিন্তু সবগুলোই হবে। এই সবগুলো সিম্পটমই থাকে। যে এস্ট্রোজেন কমে যায়, হাড়ের ঘনত্ব কমে যায়, তারপর হচ্ছে তার কি হাড় ক্ষয় হতে পারে, হাড়ের ক্ষয় হতে পারে। তারপর হট ফ্লাশ। ওকে? সো কারেক্ট আনসার হচ্ছে ডি হবে। ডি মানে সবগুলোই, সবগুলো। ওকে?
চলে যাচ্ছে পরের প্রশ্ন। দেখেন পরের কিডনি স্টোনের ব্যথা সাধারণত কোথায় অনুভূত হয়? 34 নাম্বার প্রশ্ন। 34 নাম্বার প্রশ্নের অ্যান্সার কি হবে? এটা হচ্ছে 34 নম্বর প্রশ্ন। কিডনি স্টোনের ব্যথা সাধারণত কোথায় হয়ে থাকে? পিঠের নিচে হয়ে থাকে, পেটের নিচের দিকে, ঠিক আছে, আর এটা কি বুকের বাম পাশে, এবং উভয়, যে পিঠের নিচে, পেটের নিচের দিকে। এটা কিন্তু কারেক্ট আনসার হচ্ছে আমাদের সি হবে, সি। আমাদের পেটের যে পিঠের, যেটা আমাদের লাম্বার যে রিজিয়নটা আছে, লাম্বার রিজিয়ন, এটা আমাদের লাম্বার রিজিয়নে এবং পেটের নিচেও, লোয়ার অ্যাবডোমিনাল পেইন দুইটাই হয়, কেমন? সো এটা 34 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি, উভয়। উভয় মানে কি এ এবং বি, এই দুইটাই উভয়, কেমন? ওকে। আচ্ছা, চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। 35 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। 35 নাম্বার প্রশ্ন। প্রস্রাবের রং গাঢ় হলুদ হওয়ার কারণ কি? প্রস্রাবের রং গাঢ় হলুদ হওয়ার কারণ কি? পানি শূন্যতা, লিভার সমস্যা। এই পানি শূন্যতা গ্ল্যান্ডটা এক্সট্রা চলে আসছে, তবে পানি শূন্যতা হবে, লিভারের সমস্যা, অতিরিক্ত ভিটামিন বি। সবগুলো সবাই কমেন্টে জানান প্রস্রাবের রং গাঢ় হলুদ হওয়ার কারণ কি? এটা হলো 35 নাম্বার প্রশ্ন। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে আমাদের ডি হবে সবগুলোই। পানি শূন্যতার কারণে হয়, লিভারের সমস্যার কারণে হতে পারে, অতিরিক্ত, ওকে। তো লিভারের সমস্যার কারণে কি হতে পারে? আমাদের জন্ডিস, তাই না? তখনও প্রস্রাবের রং হলুদ হতে পারে। এটা রিসিভ করতে হবে। ওকে, এটা কারেক্ট আনসার ডি সবগুলো। ওকে, আচ্ছা, চলে যাচ্ছি পরের প্রশ্ন। ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি এর প্রধান কারণ কি? ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, উভয়ই, তারপর হচ্ছে আমাদের ধূমপান। ক্রনিক কিডনি ডিজিজের প্রধান কারণ কি? ক্রনিক কিডনি ডিজিজের প্রধান কারণ কি? ওকে, ক্রনিক কিডনি ডিজিজের প্রধান কারণ কি? সবাই কমেন্টে। এটা হচ্ছে 36 নাম্বার প্রশ্ন। 36 নাম্বার প্রশ্ন। ক্রনিক কিডনি ডিজিজের প্রধান কারণ কি? এটার প্রধান কারণ হচ্ছে, সবাই কমেন্টে জানাই দেন। মনির, হ্যাঁ, ওই আমি শুনছি এটা কালকে পরীক্ষা হচ্ছে, আমি তোরে আধা ঘন্টার মধ্যে জানাইতেছি, বুঝছো? আমি একটু আসি ওখানে। ওকে, আধা ঘন্টা পরে জানাই। হুম হুম হুম। হ্যাঁ, সেটাই আমি তোর আধা ঘন্টা পরে ফোন দিচ্ছি, কেমন? ওকে, তোর ব্যাক করতেছি। আমি 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 ব্যাক করতেছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে কি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ, ঠিক আছে? ডায়াবেটিসের কারণে এবং উচ্চ রক্তচাপের কারণে। কারেক্ট আনসার হচ্ছে কি সি হবে। এটা হবে সি, সি, কেমন? যে উভয়, এটা ভিটামিন বিটা একটু বেশি আসছে, হ্যাঁ? এই যে এটা এক্সট্রা আসছে, যে সি এর অপশন, যেটা ভিটামিন বি, এটা কারেক্ট আনসার উভয়, যে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ। ওকে, আচ্ছা, চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। ডায়ালাইসিস কত প্রকার? ডায়ালাইসিস কত প্রকার? ঠিক আছে, সবাই একটু জানাই দাও। ফোনটা দেখে সবার কমেন্ট আশা করছি। এটা হচ্ছে 37 নম্বর প্রশ্ন। ওকে, সো ডায়ালাইসিস কিন্তু দুই প্রকার। ডায়ালাইসিস হচ্ছে কি দুই প্রকার, ঠিক আছে? একটা হলো হেমোডায়ালাইসিস এবং একটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস, কেমন? ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে দুই। এটা হলো 37 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে দুই প্রকার। চলে আসছে পরের প্রশ্ন। প্রস্রাবে গ্লুকোজ পাওয়া গেলে কি সন্দেহ করা হয়? প্রস্রাবে গ্লুকোজ পাওয়া গেলে, প্রস্রাবে গ্লুকোজ যদি পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা কি সন্দেহ করি? ডায়াবেটিস, তাই না? প্রস্রাবে গ্লুকোজ পাওয়া গেলে আমরা সন্দেহ করি ডায়াবেটিস। তো কারেক্ট আনসার হচ্ছে এ, ডায়াবেটিস। ইনসুলিন নিশ্চিত হয় কোন অঙ্গ থেকে? এটা তো আমরা পড়ছি প্যানক্রিয়াস থেকে। এটা 39 নম্বর কমপ্লিট। 40 নম্বর প্রশ্ন। ডায়াবেটিস মেলাইটাসের প্রধান লক্ষণ কোনটি? ডায়াবেটিস মেলাইটাসের প্রধান লক্ষণ কোনটি? ওকে, ডায়াবেটিস মেলাইটাসের প্রধান লক্ষণ কোনটি? সবাই একটু কমেন্টে জানান। ডায়াবেটিস মেলাইটাসের প্রধান লক্ষণ কোনটি? এটা কারেক্ট আনসার কিন্তু সবগুলোই হবে। অতিরিক্ত প্রস্রাব, তৃষ্ণা ও ক্ষুধা, ওজন হ্রাস, ঠিক আছে?
ওকে, ডায়াবেটিসের প্রধান লক্ষণ। ওকে, পলিউরিয়া, পলিফেজিয়া, পলিডিপসিয়া। ওকে, আচ্ছা চলে যাচ্ছি আমাদের 41 নম্বর প্রশ্ন। 41 নম্বর প্রশ্নে কি আছে সবাই দেখি। আমাদের পরের প্রশ্ন কি আছে দেখি। আমাদের এটা হলো 42 নম্বর প্রশ্ন। হাইপোথাইরয়েডিজমের লক্ষণ কি? হাইপোথাইরয়েডিজমের লক্ষণ কি? হাইপোথাইরয়েডিজমের লক্ষণ কি? হাইপোথাইরয়েডিজমের লক্ষণ কি? হাইপোথাইরয়েডিজমের লক্ষণ হচ্ছে ওজন বৃদ্ধি, ক্লান্তি, ঠান্ডা। আচ্ছা এটা পড়ানো হয়ে গেছে সবগুলো, এটা কারেক্ট আছে সবগুলো। পরে গ্রোথ হরমোন নিশ্চিত হয়। আচ্ছা এটাও পড়া হয়ে গেছে। পিটুইটারি গ্ল্যান্ড 44 নাম্বার। আচ্ছা কুশিং সিনড্রোম 44 নাম্বার প্রশ্ন। 44 নাম্বার প্রশ্ন, কুশিং সিনড্রোম কিসের অতিরিক্ত নিঃসরণ হয়? কুশিং সিনড্রোমে কিসের অতিরিক্ত নিঃসরণ হয়? ইনসুলিন, কর্টিসল, থাইরক্সিন, এস্ট্রোজেন। ওকে, পরে এটা আনসার দিয়ে থাকবে। আচ্ছা এখনো যারা শেয়ার করেননি আজকের ক্লাসটা সবাই একটু শেয়ার করে দিবেন। আর কালকে থেকে আমাদের সিনিয়র স্টাফ নার্স নিয়োগের নতুন ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। সো আপনারা যারা এবার এই নিয়োগে যারা এবং পরের নিয়োগে যারা ভালো করতে চান বা একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চান শিক্ষকদের গাইডলাইন অনুযায়ী, অবশ্যই আপনারা দ্রুত যোগাযোগ করে ভর্তিটা কনফার্ম হয়ে নেবেন। আগামীকালকে রাত 10টায় ওরিয়েন্টেশন ক্লাস। ওকে, অনলাইনে। আচ্ছা, আর এই যে কুশিং সিনড্রোমে আমাদের কি বেড়ে যায়? কর্টিসল, 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 কর্টিসল। কারেক্ট অ্যান্সার আছে বি, কর্টিসল। ওকে, আচ্ছা চলে আসছি পরের প্রশ্ন আমাদের 45 নাম্বার। মহিলাদের ঋতুস্রাব বন্ধ হওয়াকে কি বলে? মেনোপজ, ওভুলেশন, পিউবার্টি, অ্যামেনোরিয়া। ওকে, ইয়েস, এটা মেনোপজ বলে। ওকে, চলে যাচ্ছি পরের প্রশ্ন। দেখেন, প্রজেস্টেরন হরমোনের কাজ কি? প্রজেস্টেরন হরমোনের কাজ কি? জরায়ুর প্রস্তুত করা, ডিম্বাণু নিঃসরণ করা, এস্ট্রোজেন উৎপাদন, টেস্টোস্টেরন নিয়ন্ত্রণ। প্রজেস্টেরন হরমোনের কাজ কি? প্রজেস্টেরন হরমোনের কাজ কি? এটা কি আমাদের যে ইউটেরাস এটাকে প্রিপেয়ার করা। প্রজেস্টেরন হরমোনের কাজ। এটা কারেক্ট আনসার হচ্ছে এ। 46 নাম্বার কারেক্ট আনসার হচ্ছে এ। ওকে, আচ্ছা চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। দেখেন, ইপিডিমাইটিস কি? ইপিডিডিমাইটিস কি? এটা কি শুক্রাণু সংক্রমণ, ডিম্বাশয়ের সিস্ট, জরায়ু টিউমার, স্তন ক্যান্সার? ইপিডিমাইটিস কি? ওকে, এটা হচ্ছে শুক্রাণুর সংক্রমণ। এটা কারেক্ট আছে শুক্রাণুর সংক্রমণ। ইপিডিমাইটিস হচ্ছে শুক্রাণুর সংক্রমণ। ওকে, চলে যাচ্ছি পরের প্রশ্ন। এসটিডি বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এর উদাহরণ কোনটি? গনোরিয়া, সিফিলিস, এইচআইভি, সবগুলো। সবাই দ্রুত কমেন্টে জানান। এটা হচ্ছে 48 নাম্বার প্রশ্ন, 48 নাম্বার কোয়েশ্চেন। সবাই কমেন্টে জানান দ্রুত। সবার কমেন্ট আশা করছি, দ্রুত সবার কমেন্ট আশা করছি। ওকে, আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন কিনা সবাই একটু কমেন্টে জানান। যদি ক্লান্ত হয়ে যান তাহলে 50টা নিয়ে স্টপ করব, আর যদি চান যে কন্টিনিউ করি তাহলে কন্টিনিউ করব। কেমন? ওকে, সবাই দ্রুত দ্রুত অ্যান্সার করবেন। ওকে, এটা সবগুলোই হবে, সবগুলো সবগুলো আমাদের এইচআইভি, সিফিলিস, গনোরিয়া সব। চলে পরে পরে গর্ভাবস্থায় কোন হরমোন বেশি হয়? এটা তো পড়ছি অলরেডি, যে গর্ভাবস্থায় কোন হরমোন বেশি হয়। এটা সবগুলোই আমাদের হরমোন বেড়ে যায় গর্ভাবস্থায়। প্রজেস্টেরন, ঠিক আছে, এইচসিজি, তারপরে যে এস্ট্রোজেন, সবগুলোই। ওকে, আচ্ছা, এই যে এইচসিজি হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন হরমোন, ঠিক আছে, হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন হরমোন। ওকে, আচ্ছা চলে আসি পরের প্রশ্ন। গর্ভাবস্থায় সবগুলোই বেড়ে যায়, এস্ট্রোজেন, এইচসিজি, প্রজেস্টেরন সবকিছু। চলে আসি পরের প্রশ্ন। দেখেন, অ্যান্টিবডি উৎপাদন করে কোন কোষ? অ্যান্টিবডি উৎপাদন করে কোন কোষ? অ্যান্টিবডি উৎপাদন করে কোন কোষ? লিম্ফোসাইট, নিউট্রোফিল, ইউসিনোফিল, ম্যাক্রোফেজ।
সবাই কমেন্টে জানান, সবাই কমেন্টে জানিয়ে দেন। অ্যান্টিবডি উৎপাদন করে কোন কোষ? অ্যান্টিবডি উৎপাদন করে কোন কোষ? আচ্ছা, অনেকে বলছে কন্টিনিউ করার জন্য, অনেকে বলছে আচ্ছা আমরা না হয় কালকে আরো 50টা যেহেতু, আচ্ছা কালকে আমরা কাজ, কালকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস আছে 10টায়, আমরা 9টা পর্যন্ত হচ্ছে ক্লাস করব, 9টা থেকে 10টা পর্যন্ত ক্লাস, তারপরে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন, যেটা যে আমাদের নতুন ব্যাচের যেটা ওরিয়েন্টেশন সেটা আমরা কমপ্লিট করব, কেমন? ওকে, ইয়েস, এটা হচ্ছে আমাদের অ্যান্টিবডি উৎপাদন করে। হ্যাঁ, অনেকেই কারেক্ট আনসার দিয়েছেন। হ্যাঁ, অ্যান্টিবডি উৎপাদন করে লিম্ফোসাইট, অ্যান্টিবডি উৎপাদন করে লিম্ফোসাইট, অ্যান্টিবডি উৎপাদন করে লিম্ফোসাইট। সবাই একটু কারেক্ট আনসারটা লিখে দেন যারা যারা ভুল করেছেন। ওকে, সো আপনারা যেটা ভুল করবেন সেটা কারেক্ট আনসারটা লিখে দিবেন, না লিম্ফোসাইট। কালকে তাহলে ক্লাস শুরু করব 9টায়, রাত 9টা থেকে 10টা পর্যন্ত ক্লাস দিব। এরপরে 10টা থেকে আমাদের যে পেইড ব্যাচের বা স্পেশাল ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে, কেমন? সো যারা এখনো ভর্তি হননি, আগামীকালকের ভিতরে আপনারা আগামীকালকের মধ্যে আপনারা সবাই ভর্তি হয়ে যাবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে, যদি যেহেতু 2,500 টাকা ফি, অনেকের মাস শেষ, হয়তো সব টাকা একসাথে নাও থাকতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আপনারা ফি অর্ধেক টাকা দিয়েও কালকে ক্লাস অ্যাটেন্ড করতে পারবেন, কেমন? ওকে, চলে আসছে পরের প্রশ্ন। ওকে, এটা অটো ইমিউন ডিজিজের উদাহরণ কোনটি? পরীক্ষায় আসে এই প্রশ্নটা বারবার, যে অটো ইমিউন ডিজিজের উদাহরণ কোনটি? অটো ইমিউন ডিজিজের উদাহরণ রিউমাটয়েড আর্থ্রাইটিস, টাইপ 1 ডায়াবেটিস, লিউপাস এরিথ্রোমাটাস। ওকে, লুপাস। সবাই কারেক্ট আছে দেন। 51 নম্বর প্রশ্ন। আচ্ছা, আমরা আর 4টা প্রশ্ন পড়াই, হ্যাঁ আমরা 55 নম্বর প্রশ্ন পর্যন্ত পড়াই, কেমন? আর মাত্র আমরা পড়াবো 8 মিনিট, তাহলে 1.5 ঘন্টা হয়ে যাবে, কেমন? 1.5 ঘন্টা হয়ে যাবে। সো পড়ার অভ্যাস করতে হবে। একটা না, মানুষ যারা বিসিএস ক্যাডার হয় তারা একটা না 8 ঘন্টা 10 ঘন্টা পড়ে, বাট আপনারা অনেকে কিন্তু টায়ার্ড হয়ে যাচ্ছে না, আপনারা কিন্তু অনেকেই টায়ার্ড। সো এটা স্ট্যামিনা, শরীরের স্ট্যামিনা একটা বড় ফ্যাক্টর আপনার চাকরি পাওয়ার জন্য বা চাকরিতে সফল হওয়ার জন্য, শরীরের স্ট্যামিনা। ওকে, ওকে, আচ্ছা এটা কিন্তু সবগুলোই কারেক্ট আনসার হবে, অটো ইমিউন ডিজিজ সবগুলো, হ্যাঁ এখানে যত কিছু আছে। সো পরীক্ষায় যদি আসে অটো ইমিউন ডিজিজ কোনটি, যেটাই থাকবে কারেক্ট আনসার দিবেন, কেমন? ওকে, আচ্ছা আচ্ছা, চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। এইডস সৃষ্টি করে কোন ভাইরাস? এইচআইভি, হেপাটাইটিস বি, হারপিস, ইনফ্লুয়েঞ্জা। এটা আমরা সবাই জানি এইচআইভি, এইচআইভি। ভ্যাকসিন কিভাবে কাজ করে? ভ্যাকসিন কিভাবে কাজ করে 53 নম্বর প্রশ্নের উত্তর। আচ্ছা আমরা 60 নম্বর পর্যন্ত দ্রুত শেষ করে দিই, হ্যাঁ 8 মিনিটে 60 নম্বর পর্যন্ত শেষ করে দিই। যে ভ্যাকসিন কিভাবে কাজ করে, শরীরে জ্বর কমিয়ে ব্যাকটেরিয়া দূর করে, তারপর হচ্ছে আমাদের ও স্যার এখানে আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে। এটা কারেক্ট আনসার কি হবে সবাই? 53 নাম্বার কারেক্ট আনসার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে। ভ্যাকসিন কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে, ভ্যাকসিনের কাজই হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। ওকে, আর এই ভ্যাকসিন হচ্ছে কি আমাদের সেকেন্ডারি, হ্যাঁ ওকে। আচ্ছা, চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন, দেখেন কি আছে। অ্যালার্জির প্রতিক্রিয়ায় কোন কোষ সক্রিয় হয়? অ্যালার্জির প্রতিক্রিয়ায় কোন কোষ সক্রিয় হয়? মাস্ট সেল, এটা হচ্ছে কি মাস্ট সেল। এই নাম্বার মাস্ট সেল, যারা পারেন নাই তারাও লিখে নেন, মাস্ট সেল। অ্যালার্জির প্রতিক্রিয়ায় কোন কোষ সক্রিয় হয়? মাস্ট সেল। চলে আসি পরের প্রশ্ন, 55 নম্বর প্রশ্ন। হাড়ের প্রধান উপাদান কি? আমাদের যে বোনসের প্রধান উপাদান কি? ক্যালসিয়াম, ফসফরাস, কোলাজেন, সবগুলো। এরকম সবগুলো হবে, সবগুলো, কেমন? ওকে, চলে গেছে হচ্ছে পরের প্রশ্ন। অস্টিওপোরোসিস কি? অস্টিওপোরোসিস কি? অস্টিওপোরোসিস কি? হাড়ের ঘনত্ব কমে যাওয়া, পেশি দুর্বলতা, জয়েন্টের ব্যথা, টেন্ডন ইনজুরি। আপনারা যারা শেষে যারা জয়েন করেছেন, আপনারা যারা ক্লাসটি শেয়ার করেন নাই, সবাইকে অনুরোধ করবো ক্লাসটি শেয়ার করার জন্য, এবং
আমাদের পেজে সবাই লাইক বা ফলো দিয়ে রাখবেন, পেজে সবাই লাইক বা ফলো দিয়ে রাখবেন। আর আমাদের ক্লাস যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পেজে একটা রিভিউ দিয়ে দিবেন, কেমন? পেজে একটা রিভিউ দিবেন যে ক্লাসগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই একটু জানিয়ে দেবেন, কেমন? আর প্রত্যেকটা ক্লাসে সবসময় চেষ্টা করবেন আগে থেকে যখন আমরা ক্লাসে অ্যানাউন্স করব, কারণ আমরা যখন অ্যানাউন্স করি দিনে 2-3 বার, অনেকেই আপনারা জানেন না। ওকে, তো এটা জানার জন্য যেটা করতে হবে আপনাকে, যে আমাদের পেজে একটা লাইক বা ফলো দিয়ে রাখলে আপনি সকল আপডেটগুলো আমাদের পেয়ে যাবেন। না আচ্ছা, অস্টিওপোরোসিস হচ্ছে আমাদের হাড়ের ঘনত্ব কমে যাওয়া, হাড়ের ঘনত্ব কমে যাওয়া। এটা হচ্ছে 56 নম্বর প্রশ্ন, হচ্ছে এ হাড়ের ঘনত্ব কমে যাওয়া অস্টিওপোরোসিস। অস্টিওপোর মানে কি? পোর মানে ছিদ্র, পোর মানে কি? এই যে আমরা বলি মাইক্রোপোর, মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র, আর পোর মানে ছিদ্র, ঠিক আছে? এই যে দেখেন অস্টিওপোরোসিস, অস্টিও মানে হাড়, আর পোরোসিস মানে কি? হাড়ের ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র। তখন হাড়ে যখন ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র হবে তখন কি হবে? যে হাড়ের ঘনত্ব কমে গেলেই তখন এটা হয়। ওকে, তখন হাড় দুর্বল হয়ে যায়। ক্লিয়ার? ওকে, চলে আসি পরের প্রশ্ন, 57 নাম্বার। রিকেটস রোগের কারণ কি? রিকেটস রোগের কারণ কি? ভিটামিন ডি এর অভাবে, ক্যালসিয়ামের অভাবে, উভয়ই, প্রোটিনের অভাবে? সবাই দ্রুত কমেন্ট জানান, সবাই দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন রিকেটস, রিকেটস কখন হয়? ভিটামিন ডি এর অভাবে, ক্যালসিয়ামের অভাবে? এটি কারেক্ট আনসার হচ্ছে দুইটাই, কিন্তু ভিটামিন ডি এর অভাব এবং ক্যালসিয়ামের অভাব, ঠিক আছে? দুইটাই। ক্লিয়ার? সবাই আচ্ছা, গাউট রোগ কোন জয়েন্টে বেশি হয়? হাঁটু, গোড়ালি, বৃদ্ধাঙ্গুলি, কোমর? কোথায় হয়? সবাই দ্রুত কমেন্ট জানান। গাঁট রোগ কোন বেশি হয়? বৃদ্ধাঙ্গুলি, কারেক্ট আছে বৃদ্ধাঙ্গুলি, সি বৃদ্ধাঙ্গুলি হবে। হ্যাঁ, 58 নম্বর প্রশ্ন। 59 নম্বর প্রশ্ন সবাই দেখেন, 59 নাম্বার প্রশ্ন সবাই দেখেন। 59 মায়ালজিয়া অর্থ কি? মায়ালজিয়া অর্থ কি? মায়ালজিয়া অর্থ কি? পেশিতে ব্যথা, হাড় ভাঙা, জয়েন্ট ফোলা, টেন্ডন ইনফেকশন? ইয়েস, পেশিতে ব্যথা। মায়াল, মায়াল মানে কি? মাসেল। ওকে, মাসেল পেইন। আচ্ছা, চলে যাই 60 নম্বর, আজকে সর্বশেষ প্রশ্ন। মেলানিনের কাজ কি? এটা সবাই জানে, এটা এই প্রশ্নটা বারবার পরীক্ষায় আসে। হ্যাঁ, মেলানিনের কাজ কি? সবাই কমেন্টে জানান। ত্বকের রং নির্ধারণ, ইউভি রশ্মি থেকে রক্ষা, উভয়ই, ত্বক মসৃণ করা? ইয়েস, এটা সি, উভয়ে। দেখেন, আপনারা সবাই জানেন যে মেলানিনের কাজ হলো ত্বকের রং নির্ধারণ করা, বা কিন্তু এই যে ইউভি রশ্মি থেকে রক্ষা করে কিন্তু মেলানিন, ঠিক আছে? সো এইটা যদি পরীক্ষায় থাকে আপনারা কিন্তু এটা কিন্তু কারেক্ট আনসার অনেকে দিবেন না, ঠিক আছে? যদি অপশন খ নাম্বার থাকে, সো কারেক্ট আনসার কিন্তু হবে ক এবং খ দুইটাই, মানে উভয়, সি। ওকে, কেমন? আচ্ছা, সো আজকে আর পড়াবো না, মোটামুটি 60 নাম্বার পর্যন্ত আজকে 60টা প্রশ্ন সলভ করলাম। মানে আসলে পড়ার থেকেও যে পড়ার মন মানুষের তৈরি করাটা বেশি গুরুত্বপূর্ণ। আপনি মন মানুষের যদি তৈরি করতে পারেন তাহলে আপনার পড়তে ভালো লাগবে, কেমন? ওকে, সো আমরা চাই প্রত্যেকটা ক্লাসে আপনারা ভালো করেন, এবং আপনি যখন আমাদের স্পেশাল ব্যাচে যুক্ত হয়ে যাবেন, আপনি যখন আমাদের স্পেশাল ব্যাচে ক্লাস করবেন তখন প্রতিদিন আমাদের হোমওয়ার্ক থাকবে। সো আপনার একটা পড়ার একটা প্রেশার থাকবে। টিচাররা যখন পড়াবে তখন আপনার মধ্যে একটা কিউরিওসিটি তৈরি হবে যে এটা কেন হলো, এটা কেন হলো, এটা কেন হলো না। ওকে, সেই যে কিউরিওসিটি তৈরি করতে হবে আপনার পড়ার মধ্যে, তখনই আপনি হচ্ছে ভালো করতে পারবেন, এবং পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন আসুক আপনি কারেক্ট অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে? এবং আমি চাই আপনারা সবাই ভালো করবেন, সবাই পরের যে এক্সামটি, পরে যে সার্কুলারটি আসবে এবং বর্তমানে যে সার্কুলারটা আছে সেই নিয়োগগুলোতে আপনারা সবাই ভালো করবেন, এটাই আশা করি। এবং আজকে ক্লাস কেমন লাগলো সবাই একটু রিভিউ দিয়ে যান যাওয়ার আগে।
আর একটা অনুরোধ করবো, সেটা যে আমাদের পরবর্তী সকল কিছু আপডেট জানতে হলে আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখবেন, তাহলেই আপনার সকল নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর কালকে আমাদের স্পেশাল যে ব্যাচ আছে, কালকে স্পেশাল ব্যাচে ওরিয়েন্টেশন ক্লাস রাত 10টায়। আপনারা যারা এখনো ভর্তি হন নাই, ভর্তি হয়ে যাবেন দ্রুত। কোর্স ফি মাত্র 2,500 টাকা, খুবই কম অ্যামাউন্ট। তারপরে যদি একবারে পে করতে, যদি কারো কোনো প্রবলেম থাকে, আপনারা 2বারে পে করতে, এটা আমাকে পার্সোনালি আপনারা হোয়াটসঅ্যাপে জানাই দিবেন, কেমন? ওকে, এই যে নিচে যে নাম্বারটা আছে 01722217707, এই নাম্বারটা আমার, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, আচ্ছা, এবার ক্লাস কি সেফ থাকবে? হ্যাঁ, আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো সব সেফ থাকবে। আপনি মনে করেন রাত 9টায় ক্লাস হলো, আপনি কোনো কারণে ক্লাসটা মিস করলেন, সো ডোন্ট ওয়ারি, আপনি এই ক্লাসটা আবার আপনি সকালবেলা করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এক্সামের ক্ষেত্রেও এটা। সো ক্লাসটা কেমন লাগছে আপনারা সবাই একটু কমেন্টে জানান। আর যারা পরে আসছেন, যারা এখনো শেয়ার করেন না, ক্লাসটা অবশ্যই শেয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট দিবেন, আমাকে সাপোর্ট দিবেন। তাহলে আমরা প্রতিদিন এই সাজেশনগুলো ফলো করবেন, আর আমরা চেষ্টা করব যে আপনাদের জন্য ভালো ভালো কিছু সাজেশন তৈরি করার জন্য, যাতে করে এটা আপনাদের জন্য উপকারী হয়। কারণ লাভ লস তো আর আমাদের নাই, আপনাদেরকে যদি পড়াই আমাদের তো আর লস নাই। ওকে, কারণ আমি অলরেডি গভর্নমেন্ট জব করি, কেমন? সো আমার কোনো স্বার্থ নাই যে আপনাকে যদি ভালো সার্ভিসটা দিতে পারি বা ভালো কিছু দিতে পারি, কোনো গাইডলাইন দিতে পারি, কোনো একটা নোট দিতে পারি, এটা ভালো লাগবে, এবং আপনি যদি এটা পরে উপকৃত হন, অফকোর্স, তাহলে আরো ভালো লাগবে। ওকে, আচ্ছা, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। পরের যে সার্কুলারটা আসবে, এই সার্কুলার জন্য নিজেকে প্রস্তুত করুন, এবং এটা এখন থেকেই। সার্কুলারের পরে কখনো প্রস্তুতি নিতে হয় না, প্রস্তুতি নিতে হয় সবসময় আগে। যারা বিসিএস ক্যাডার হয়, তারা সেকেন্ড ইয়ার থেকেই বিসিএস এর পড়া শুরু করে, কোন ইয়ার থেকে? সেকেন্ড ইয়ারে। আপনারা সেকেন্ড ইয়ার থেকে কয়জন আছেন যে সরকারি চাকরির জন্য বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, টেকনিক্যাল পড়া শুরু করছেন? একেবারেই নাই। ওকে, সো যেহেতু একটা বড় একটা গ্যাপ আছে, তারপর আরো অনেক গ্যাপ আছে। মেডিকেল সায়েন্সে তো এই যে বাংলা সেকেন্ড পার্ট, ইংলিশ সেকেন্ড পার্ট, এগুলো ছিল না, ঠিক আছে? সাধারণ জ্ঞান ছিল না, হঠাৎ করে এই 3টে সাবজেক্ট আসছে। সেটা আপনার আমাদের জন্য একটু আয়ত্ত করা টাফ হতে পারে, বাট ডোন্ট ওয়ারি, আপনি পারবেন। আমি আশা করি আপনারা পারবেন যদি এখন থেকে প্রস্তুতি শুরু করেন। ওকে, সো হচ্ছে আপনারা আমাদের যে স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে, সেখানে আপনারা আশা করি সেখান থেকে একটা ভালো একটা আপনার সার্ভিস ইনশাল্লাহ পাবেন, ভালো ক্লাস পাবেন, গাইডলাইন পাবেন। আমরা যে হোমওয়ার্কগুলো দিব প্রতিদিন, আপনারা আমাদের সাথে একটা ইন্টারাকশন থাকবে আপনাদের, এবং আমি আশা করি যে আপনার ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করবেন, এবং একজন ভালো বন্ধু আপনাকে ভালো কিছু উপহার দিতে পারে। ওকে, সো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, এবং দেখা হবে আগামীকালকে। আর যারা যারা ভর্তি হয়েছেন, সবাই তো ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের কথা শুনবো আমরা লাইভে, সবাইকে জুমে অ্যাড করে নিব বা গুগল মিটে, সবাই লাইভে আমাদের সাথে কথা বলবেন, কার কি প্রবলেম, বা এই পরীক্ষায় কারা কারা ফেল করেছে, তারা কিভাবে ইমপ্রুভ করতে পারে, তাদের এগুলো আমাদেরকে বলবে কালকে ওরিয়েন্টেশন ক্লাসে। আমরা লাইভে সবাইকে অ্যাডজাস্ট করে নেব, কেমন? সবাই সাথে আমরা কথা বলবো। সুতরাং যারা সবাই চেষ্টা করবেন যে যারা ভর্তি হতে যাচ্ছেন, যদি কোনো প্রবলেম থাকে, আপনি হচ্ছে অবশ্যই আমাদের সাথে কালকের ওরিয়েন্টেশন ক্লাসে যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? যেভাবে পারেন, যত টাকা পারেন, অল্প কিছু টাকা দিয়ে না হলেও যদি প্রবলেম থাকে, ভর্তি হয়ে যাবেন। না, ভর্তি হয়ে আমাদের সাথে কালকে থেকেই শুরু করেন, প্রথম দিন থেকেই। মনে করবেন কালকে থেকে আপনার জীবনের নতুন একটা জার্নি শুরু। ওকে, তাহলে ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে, আশা করি ভালো কিছু হবে। আর যদি শেষ পর্যন্ত আমাদের পাশে থাকেন, আমাদের গাইডলাইন যদি একদম একদম কি বলে যে 100% যদি ফলো করেন, তাহলে সফলতা পাবেন একদম 100%। ক্লিয়ার? সপ্তাহে ক্লাসে 4টা, আমাদের স্পেশাল আছে সপ্তাহে ক্লাস 4টা, সপ্তাহে ক্লাস 4টা, আর ক্লাসগুলো সব ক্লাসগুলো রাতে হবে। ওকে, যাই হোক, সবার জন্য শুভকামনা রইল। আর দোয়া করবেন সবার, আমাদের সবার জন্য, এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।